বলছি শোনো, নেমো না, রাত তো কম হয়নি। একেই এই গভীর জঙ্গল, তার উপর এটা যদি তেনাদের কোনো হাতছানি হয়। রাম 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 রাম, তুমি মোটেই কোনো কথা শোনো না আমার, সেই নামলে তুমি। এ কি, এ তো দেখি সত্যি মানুষের বাচ্চা। সে যাই হোক, তোমারে বলি হারিয়ে যায়, কার না কার বাচ্চা অমনি কোলে তুলে নিলে। গল্পটি শোনার আগে কমেন্ট বক্সের পাশে থাকা হাইপ বাটনটায় একবার ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কোথায় চললে গো সব? কোথায় চললে? আরে বাবা, সে কি জানো না, আজ তো রাজবাড়িতে ভোজের ব্যবস্থা হয়েছে। এ বিশাল আয়োজন, আমরা এগোই, বুঝলে? তুমিও এসো আমাদের সাথে। এই সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির দিকে চলো দাও, চলো চলো। মোহনগড় রাজ্যের একটি ছোট্ট গ্রাম মধুপুর। প্রকৃতি বুঝি তার সকল রূপ এই গ্রামে উজাড় করে দিয়েছে। নদী, পাহাড়, ঝর্ণা, সবুজ গাছপালাতে ভরপুর। এখনো বুঝি শহরের যান্ত্রিকতা এই গ্রামবাসীদের মধ্যে জায়গা করে নিতে পারেনি। মধুপুরে আজ খুশির জোয়ার লেগেছে। গ্রামবাসীরা দলে দলে যাচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে। পদ্মা নদীর তীরে দীর্ঘ স্থলভাগ জুড়ে বিরাট রাজমহল। কোনো এক অজানা কারণে নদীর উত্তাল ঢেউও যেন তার দাবির আড়তে নিয়ে পাড়ে আছড়ে পড়ছে। রাজমহলের প্রাঙ্গণে দুর্গা মন্দির সেজে উঠেছে আজ ফুলে। সেখানে আজ নানা নামজাদা মানুষের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষেরও ভিড় জমেছে। আজ মহালয়ার দিন। মধুপুরের বিখ্যাত মৃৎশিল্পী ভোর ভোর মা দুর্গার চক্ষু এঁকে দিয়েছেন। বেলার দিকে গ্রামবাসীদের জন্য বস্ত্র বিতরণ ও ভোজনের ব্যবস্থাও করা হয়েছে। রন্ধনশালায় আজ হালুইকারদের ছোটাছুটি লেগে আছে। পুরো রাজমহল সুস্বাদু খাবারের গন্ধে মোমো করছে। জয় রাজা নিপিন চন্দ্রের জয়, জয় রানী নয়নাবতীর জয়, জয় ছোট কুমার শশী চন্দ্রের জয়। গ্রামবাসীদের এই জয় উল্লাসের ধন্যবাদ আনতে রাজা নিপিনচন্দ্র, রানী এবং ছোট কুমার সকলেই নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করলেন। এরপর রাজপরিবারের সদস্যরা আগত অতিথিদের একে একে আপ্যায়ন জানিয়ে নিজেদের সিংহাসনে বসলেন। এই উৎসবের মাঝে মন্ত্রীটাই উপস্থিত থাকতে পারল না। কি করবেন বলুন, মন্ত্রীমশাই তো আজ উপস্থিত থাকতেন। মাঝখান থেকে যদি ওই বিলাসনগরে গিয়ে শরীরটা এমন অসুস্থ হতো। তা ঠিকই। দুগ্গা দুগ্গা, মন্ত্রীমশাই যে কাজের উদ্দেশ্যে গেছেন তিনি যেন সেই কাজে সফল হয়ে সুস্থ স্বাভাবিকভাবে ফেরেন। দাঁড়াও, রাজমহলের ভেতরে ঢোকা নিষেধ আছে। অত বড় ফুলের ঝুড়ি নিয়ে ভেতরে যাচ্ছ কোথায়? দ্বার রক্ষী, দ্বার রক্ষী। জি হুজুর, আসছি। এখানে ফুলদানিগুলো পড়ে আছে, তুলে ঠিক করে রাখো। জানোই তো আজকে এত লোকের সমাগম, হাতে হাতে একটু কাজ করে নাও। বেড়াল বেড়াল ঢুকলো কি করে রাজমহলে? বেড়াল, দেখিটা একবার গিয়ে। এ কি, দ্বার ছেড়ে কোথায় যাচ্ছ? হুজুর হুজুর, মনে হয় বিড়াল ঢুকে পড়েছে রাজমহলে। আমারও যেন মনে হলো। একবার ভালো করে খুঁজে দেখো তো। এই, 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 যা 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 এখান থেকে যা, হুস হুস। জানা যায় রাজবাড়িতে 4 পুরুষ ধরে মহালয়ার দিন গ্রামবাসীদের বস্ত্র বিতরণ এবং ভোজনের প্রথা চলে আসছে। এই দিন রাজরাজাদের ঘনিষ্ঠ অতিথি, বিশেষ মান্যগণ্য মানুষজন সকলেই উপস্থিত থাকে। মহারাজ, বস্ত্র বিতরণের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
বস্ত্র বিতরণ শুরু হলে একে একে গ্রামবাসীরা হাসি মুখে তা গ্রহণ করে ধন্যবাদ জানালো। সেনাপতি, সেনাপতি, ও সেনাপতি। মহারাজ সেনাপতিকে ডেকে জানায় মন্ত্রীর অনুপস্থিতিতে তাকে অনেকটা দায়িত্ব সামাল দিতে হবে এবং গ্রামবাসীরা যাতে ভালোভাবে তাদের আহার গ্রহণ করে সেদিকটা যেন তিনি লক্ষ্য রাখেন। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি এখনই গিয়ে দেখছি। এই বলে সেনাপতি তার পথে পা বাড়ালে তৎক্ষণাৎ আর্তনাদ শুনে সেনাপতি পিছন ফিরে তাকালেন। মহারাজ! মহারাজ যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লেন। সকলে ছুটে এলেন তার কাছে। হঠাৎই প্রবল হাওয়ার জোরে ঘণ্টা বাজতে থাকলো। নদীর ঢেউ আছড়ে পড়ল পাড়ে। সকলের আনন্দ উচ্ছ্বাস এক নিমেষে নিভে গেল। গ্রামবাসীদের কোলাহলে ভরে উঠল দুর্গা মন্দিরের প্রাঙ্গণ। মহারাজের মাথাটা কোনো ক্রমে কোলে তুলে নিলেন সেনাপতি। মহারাজ, মহারাজে কি হলো আপনার? এই, কে কোথায় আছো? খবর দাও বৈদ্যকে। মহারাজ, মহারাজ, এত বড় ক্ষতি কে করলো আমার? কে আমার শীতে সিঁদুর মুছলো? শশীচন্দ্র মহারাজের কাছে বসে বলতে লাগলো, বৌঠান, দাদা, দাদা, আপনি ঠিক হয়ে যাবেন। বৌদিকে খবর দেওয়া হয়েছে। নিপিনচন্দ্র ব্যথায় চিৎকার করতে লাগলেন। কয়েক মুহূর্তে তার দেহটা যেন নিথর হয়ে গেল। সেনাপতি মশারির থেকে নিপিনচন্দ্রের মাথাটা শশীচন্দ্র তার কোলে নিলেন। বৈদ্য এসে মহারাজের নাড়ি দেখে জানালেন মহারাজ আর বেঁচে নেই। চারিদিকে কান্নার কোলাহল উঠে গেল। শশীচন্দ্র রাগে আর বেদনায় ক্ষিপ্ত হয়ে বললেন, সেনাপতি মশাই, খোঁজ লাগান কে এমন কাজ করেছে। তার মৃত্যু আমার হাতে। কিন্তু সেনাপতি মশাই সেখানে উপস্থিত ছিল না। শশীচন্দ্র মহারাজের মাথাটা কোলে তুলে নিলে সেনাপতি সেখান থেকে কোথাও চলে গিয়েছিলেন। সেনাপতি মশাই যে উপস্থিত নেই তা সকলের নজরে পড়েও যেন পড়ল না। এরপর শশীচন্দ্র নিপিনচন্দ্রের কানের ঠিক নিচে থেকে তীরটা বার করতে চাইলে শশীচন্দ্র দাঁড়ান। শশীচন্দ্র এবং বাকি সকলে তাকিয়ে দেখলেন ব্যোমকেশ। ক্ষমা করবেন শশীচন্দ্র, রাস্তায় অনেকটা দেরি হয়ে গেল আমার। আর এসে যে এমন একটা দৃশ্য দেখতে হবে তা আমি ভাবিনি। তীরে হাতের ছাপ থাকতে পারে, সেটা খালি হাতে ধরা উচিত হবে না। হাতে একটা কাপড়ের টুকরো জড়িয়ে ওটা বার করুন। ব্যোমকেশ বক্সী কলকাতা শহরের নামজাদা গোয়েন্দা। অবশ্য তিনি নিজেকে সত্যান্বেষী বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাজবাড়িতে তারও আমন্ত্রণ ছিল, কিন্তু যানবাহনের সমস্যার কারণে পৌঁছতে দেরি করে ফেলেছেন। শশীচন্দ্রের কলকাতায় বেশ যাতায়াত আছে। ব্যোমকেশের সাথে শশীচন্দ্রের সেখানেই আলাপ। তারা বন্ধু সমতুল্য। ব্যোমকেশের সাথে তার বন্ধু অজিত এসেছেন। পেশায় তিনি একজন লেখক এবং ব্যোমকেশের সহকারীও বটে। মিস্টার বক্সির কথা অনুযায়ী শশীচন্দ্র নিজের ধুতির পাড় ছিঁড়ে নিয়ে হাতে জড়িয়ে নিপিনচন্দ্রের শরীর থেকে তীরের ফলকটা বার করলেন। এরপর ফলকটা মৃতদেহের পাশে রেখে শশীচন্দ্র ব্যোমকেশের দিকে এগিয়ে এসে তার হাত দুটি ধরে বলল, এই মুহূর্তে আমার কি করণীয় আমার কিছুই মাথায় আসছে না। এমন ক্ষতি কেউ কেন করলো দাদার? শশীচন্দ্র, আগে আপনি নিজেকে সামলান। জানি আপনার মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু এই সময় আপনাকে শক্ত হাতে সবটা সামলাতে হবে।
শশীচন্দ্র তার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকল। নীরবে অঝরে চোখের জল ঝরে পড়ছিল তার। অন্যদিকে নয়নাবতীও মহারাজের কাছে বসে কেঁদে চলেছেন। এর মধ্যে সেনাপতি মশাই এসে উপস্থিত হয়েছেন। তারপর বোধহয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শশীচন্দ্র কান্নাচাপা গলায় বললেন, সেনাপতি মশাই, গ্রামবাসীদের একে একে দুর্গা মন্দির থেকে বের করার এবং অতিথিদের থাকার ব্যবস্থা করুন। আর ব্যোমকেশ, অজিত, তোমাদের ঘর আমি দেখিয়ে দিচ্ছি, আমার সাথে আসো। তার প্রয়োজন নেই, আমাদের বলে দিন, আমরা নিজেরাই চলে যাব। আপনি বরং মহারাজের মৃতদেহটি ঠিকভাবে রাখার ব্যবস্থা করুন। শশীচন্দ্রের কথা অনুযায়ী সেনাপতি সব ব্যবস্থাই করলেন। এমনকি মহারাজ নিপিনচন্দ্রের মৃতদেহটিও ভালোভাবে রাখার ব্যবস্থা হলো। অন্যদিকে রানী নয়নাবতীও স্ত্রীর বেশ ছেড়ে বিধবার বেশ ধরলেন। রাজবাড়ির ঘড়িতে তখন রাত 8টা। ব্যোমকেশ, রাজ্য পরিচালনা, রাজা হওয়া, এইসবে আমার কোনো আগ্রহ নেই। আমি দেশ ভ্রমণ করতে খুবই ভালোবাসি, তা তো জানোই। শশীচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইবার হয়তো রাজ্যের ভার মন্ত্রীমশাইয়ের উপর তুলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। শশীচন্দ্র, তাড়াহুড়োয় এত বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কিছুদিন যাক, তারপর না হয় সকলের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবেন। সবার আগে এটা জানা প্রয়োজন, মহারাজকে কে কেনই বা মানল? এই রাজ্যের কারোর সাথে তো তাদের কোনো শত্রুতা নেই, আর থাকলেও তার এত বড় সাহস হবে না। আর অন্য রাজ্যের কারোর সাথে কোনো শত্রুতা, তাছাড়া ব্যোমকেশ, যুদ্ধবিরোধ তো আর হয় না, সেসবের চলও নেই। এখন হয় না, তবে হতেও তো পারে কোনো পুরনো শত্রুতা। আমার জানা নেই ব্যোমকেশ, তবে সেনাপতি মশাই হয়তো জানতে পারেন। রক্ষী! দ্বার থেকে একজন রক্ষী ছুটে আসলেন। ছোট কুমার, ছোট কুমার, ছোট কুমার আমাকে ডাকছেন। সেনাপতি মশাইকে একবার গিয়ে বলো আমি ডেকেছি। বলে রক্ষী চলে গেল। কিছুক্ষণ পর সেনাপতি হাজির হলেন। সেনাপতি মশাই, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ব্যোমকেশ বক্সী, পেশায় একজন গোয়েন্দা। আর ব্যোমকেশ, ইনি মধুপুরের সেনাপতি শ্রীমান চন্দ্র। এখন যুদ্ধবিরোধ হয় না, কিন্তু এই পদগুলো থেকেই গেছে। তবে সেনাপতি মশাইয়ের মতো কর্মপটু, দায়িত্বশীল মন্ত্রীমশাইও বোধহয় নয়। মিস্টার বক্সী এবং সেনাপতি শ্রীমান চন্দ্র একে অপরের উদ্দেশ্যে নমস্কার জানালেন। আপনারা বসুন, বসে কথা বলা যাক। শশীচন্দ্রের ঘরে থাকা সিংহাসনের ন্যায় চেয়ারগুলিতে সকলে বসলেন। নমস্কার। নমস্কার। আচ্ছা সেনাপতি মশাই, আপনি বলতে পারবেন যে মহারাজ নিপিনচন্দ্রের সাথে অন্য কোনো রাজ্যের রাজার সাথে কোনো রকম শত্রুতা ছিল কিনা? নমস্কার। শত্রুতা? শ্রীমান চন্দ্র কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তরুপতি নামের এক রাজ্যের রাজার সাথে এক প্রকারের শত্রুতা ছিল মহারাজের রাজ্য দখল নিয়ে, কিন্তু সেই সব তো অনেক পুরনো কথা। এতদিন পরে তার প্রতিশোধ নিশ্চিতভাবে বলতে পারবো না। হ্যাঁ, আসলে দেখুন, খুনের তদন্তের জন্য কোনো সম্ভাবনাই এড়িয়ে যাওয়া যায় না। কখনো কখনো খুব ছোট সূত্র অনেক বড় সত্যের উন্মোচন করে। সেনাপতি মশাই, ব্যোমকেশ কথাটা ভুল বলেন। আপনি তরুপতি রাজ্যের এবং রাজপরিবারের খোঁজ নিন। হ্যাঁ, আমি যত জলদি সম্ভব জানাচ্ছি খোঁজ নিয়ে। বলে সেনাপতি শ্রীমান চন্দ্র চলে গেলেন। ব্যোমকেশ, যেটা বলার জন্য তোমাকে ডাকা, আমি চাই দাদাকে কে মেরেছে তাকে তুমি খুঁজে বার করো। আমি কোনো না শুনতে চাই না, এটা আমার অনুরোধ। সবার আগে মহারাজের মৃতদেহটি কলকাতা শহরে নিয়ে গিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। আপাত দৃষ্টিতে এটা তো বোঝাই যাচ্ছে যে তীরের ফলকটা বিষাক্ত ছিল।
না হলে তীরের ফলক লাগা মাত্রই মহারাজ এমন কাতরে কাতরে শেষ হয়ে যেতেন না। হয়তো তীরের ফলকেও খুনির হাতের ছাপ পাওয়া যেতে পারে। হাতের ছাপ মিললে তাহলে আমাদের কাজেও অনেকটাই সুবিধা হবে। আচ্ছা শশীচন্দ্র, আমি পুলিশের উপর মহলে খবর পাঠানোর ব্যবস্থা করছি। আপনি তাদের সাথে একবার কথা বলে দেখুন। আপনার অনুরোধ হয়তো তারা ফেলতে পারবেন না। ব্যোমকেশ ও অজিতের মধুপুরের রাজবাড়িতে আসার পর একটি দিন কেটে গেছে। এর মধ্যে একটা কাজ সম্পন্ন হয়েছে। যুবরাজের অনুরোধে পুলিশের উপর মহল থেকে লোক পাঠানো হয়েছিল মহারাজ নিপিনচন্দ্রের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য। কয়েকদিনের মধ্যেই পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে। সকালের দিকে ব্যোমকেশ ও অজিত রাজবাড়ির পুকুরের কাছে ঘোরাফেরা করছিল। পুকুরের দলে দলে হাঁস ভেসে বেড়াচ্ছে। অজিত একটা ঢেলা কুড়িয়ে নিয়ে পুকুরে ছুঁড়ে দিল। হাতে ধুলো ঝাড়তে ঝাড়তে অজিত বলল, তুমি তাহলে কেসের দায়িত্বটা নিলে? হ্যাঁ, আর কি করি, কয়েকদিন ছুটি কাটানোর জন্য এখানে এসেছিলাম। কিন্তু কিন্তু কথাতেই আছে না, ঢেকি স্বর্গেতে গেলেও ধানই ভাঙে। তাহলে কোথা থেকে শুরু করবে ভাবছো? অন্দরমহল থেকে। ফুল দিদি আসবো? নিপিনচন্দ্রের একমাত্র বোন করুণাময়ী। শশীচন্দ্রের থেকে করুণাময়ী বয়সে বড়। বড়নগরের রাজার মেজ ছেলের সাথে বছর 5 হয়ে গেছে তার বিবাহের। দাদার মৃত্যুর দিন সে উপস্থিত থাকতে পারেনি, কারণ তার শ্বশুর ঘরেও দুর্গাপূজায় মহালয়ার দিন বালক ভোজন করানো হয়। আর মধুপুর থেকে বরানগরের দূরত্ব বেশ অনেকটা। খবর পাওয়া মাত্রই আগের দিন ছুটে এসেছেন তিনি। তার স্বামী পরশুরাম আসবে কয়েকদিন পর। করুণাময়ী দেরাজ খুলে কী সব যেন করছিল। শশীচন্দ্রকে দেখে দেরাজ বন্ধ করে চাবির গোছাখানা আঁচলে বেঁধে আধুভাবে পিঠের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, ও শশী, আয় ভেতরে আয়। ব্যোমকেশ ও অজিতকে দেখে করুণাময়ী জিজ্ঞেস করলেন, ওনাদের তো ঠিক চিনলাম না, ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে কেন? শশীচন্দ্র ভেতরে ঢুকতে ঢুকতে ব্যোমকেশের দিকে হাত দেখিয়ে বলল, ফুলদি, ইনি ব্যোমকেশ বক্সী, একজন গোয়েন্দা। আর ইনি অজিত ব্যানার্জি, পেশায় একজন লেখক। ব্যোমকেশ, ইনি আমার দিদি করুণাময়ী। দাদার খুনিকে খুঁজে বের করার দায়িত্ব এখন ব্যোমকেশের উপর। ও হ্যাঁ, ব্যোমকেশ তোমাকে কিছু জিজ্ঞাসা করবে। নমস্কার। হ্যাঁ নমস্কার। ফুলদি, তোমরা কথা বলো, আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। এই বলে শশীচন্দ্র চলে গেলেন। আপনাদের যা জিজ্ঞাসাবাদ করার আছে করুন। মহারাজের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? দাদা আমার কাছে পিতৃ সমতুল্য। বাবা মা দুজনেই কঠিন রোগে কম বয়সে মারা গেলে তারপর দাদার উপর রাজ্যভার এসে পড়ল। দায়িত্ব নিয়ে আমার বিবাহও দিলেন, কিন্তু সেই মানুষটাই এমন অকালে প্রাণ হারালো। করুণাময়ী অঝরে কেঁদে ফেললেন। এরপর নিজেকে একটু সামলে নিয়ে বললেন, কিছু মাথায় আসছে না। দাদাকে কে মারলো, কেন মারলো, কে জানি কার আক্রোশ ছিল দাদার উপরে। আমরা কেউ কিচ্ছু টের পেলাম না। শশী তো বলল আপনাকে খুনিকে খুঁজে বার করার দায়িত্ব দিয়েছে। আপনি দেখুন যদি কিছু করতে পারেন। কথাটা বলে করুণাময়ী উদাস মুখে জানালার দিকে তাকিয়ে রইলেন। করুণাময়ীকে জিজ্ঞাসাবাদ করার মাঝে মাঝে মিস্টার বক্সী ঘরের চারপাশটা লক্ষ্য করছিল। এমন সময় অজিত বলে উঠল, আমরা আমাদের যথাসাধ্যই চেষ্টা করব, কিন্তু তার আগে এটা বলুন যে আপনার দাদা আর বৌদির মধ্যে সম্পর্কটা কেমন ছিল? দাদার তুলনায় বৌদি অনেকটাই ছোট, তার উপর রূপের চুরি নেই। হয়তো বয়সের পার্থক্যের জন্যই তাদের মধ্যে অত বনতো না। তবে আহামরি ভালো না হলেও সংসার চালানোর জন্য যথেষ্ট।
এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আপনার স্বামী একবারও আসলেন না তো? আমার স্বামী খুব একটা বাপের বাড়িতে আসে না, এক সময় অনেক আসতেন। দাদার সাথে ওনার বড়ই ভাব ছিল, যেন দুই বন্ধু। দাদার মৃত্যুর খবর শুনে তিনিও ভেঙে পড়েছেন। কতবার বললাম একবার শেষ দেখা করে যেতে, কথাই শুনলেন না। তবে আমার স্বামী কয়েকদিন পর আসবেন বলেছেন। আমাদের শশীটার রাজ্য পরিচালনায় একটুও মন নেই। যদি তিনি বোঝালে শশীটাও একটু বোঝে। ধন্যবাদ, আমরা তাহলে আজ উঠি। করুণাময়ী হ্যাঁ সূচক মাথা নাড়লেন। করুণাময়ীর ঘর থেকে বেরিয়ে ব্যোমকেশ বলল, অজিত চলো একবার মহারানী নয়নাবতীর ঘরের দিকে যাওয়া যাক। ব্যোমকেশ এবং অজিত এক দ্বাররক্ষীকে জিজ্ঞেস করে মহারানী নয়নাবতীর ঘরের কাছাকাছি গেলে পেছন থেকে আওয়াজ আসে, এই যে তোমরা, হ্যাঁ তোমাদেরকেই বলছি। তা ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ব্যোমকেশ ও অজিত দুজনেই পিছন ঘুরে তাকায়। তারপর নিজেদের দিকে আঙুল দেখিয়ে বলে, আমরা? ও আমাদেরকে বলছেন? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও। একজন বছর 50-এর মহিলা তাদের দিকে এগিয়ে এসে বলে, ওইদিকে মহারানীর ঘর, ওদিকে যাওয়া হবে না। মহারানীর সাথে আমাদের একটু দরকার আছে। কিসের জন্য? হ্যাঁ, মহারাজের মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার রয়েছে। ও আচ্ছা, এখানে দাঁড়াও, আমি মহারানীকে জিজ্ঞাসা করে আসি। বলে মহিলাটি মহারানীর ঘরের দিকে গেল। তারপর মিনিট 5 পরে এসে বলল, যাও, মহারানী যেতে বললেন। আমরা ভেতরে যাব কিনা জানতে এতটা সময় লেগে গেল? মেয়ে মানুষের ব্যাপার, তোমরা কি আর ওসব বোঝো নাকি? অজিত চলো। এই বলে তারা তিনজনে মহারানীর ঘরের দিকে গেল। ফুলমণি আগে, ব্যোমকেশ এবং অজিত তার পিছনে। রানীমা, ওনারা এসেছেন। নয়নাবতী পালঙ্কের একধারে বসেছিলেন। চুল তার উস্কো খুস্কো, বিধবার বেশ, চোখের কোণে অশ্রু লেগেছিল। করুণাময়ী ভুল কিছু বলেননি। মহারানীর বয়স সত্যি অল্প এবং অসম্ভব সুন্দরী, এখনো যেন যৌবনকাল শেষ হয়নি তার। ব্যোমকেশ অজিত দুজনেই নমস্কার জানালেন। নয়নামতী মাথা নাড়ালেন। তারপর শাড়ির আঁচল দিয়ে চোখের কোণটা মুছে নিয়ে বললেন, আপনারা বসুন। ব্যোমকেশ এবং অজিত বসল। আপনাদের যা জিজ্ঞাসা করার করুন, আমার মন মেজাজ তেমন ভালো নেই, আমি একটু একা থাকতে চাই। ব্যোমকেশ ফুলমণির দিকে তাকালে মহারানী তা দেখে বলেন, ও ফুলমণি আমার খাস লোক, আপনি যা জিজ্ঞাসা করার ওর সামনে জিজ্ঞাসা করতে পারেন। নয়নাবতীর মুখে এই কথাটা শুনে ফুলমণি গর্বের সাথে একটু নড়ে চড়ে দাঁড়ালো। কিন্তু মহারানীর কথা বলা ব্যোমকেশের মনোপ্রত হয়নি, তা তার মুখ দেখেই বোঝা যায়। কারণ ব্যোমকেশ বক্সী তার জিজ্ঞাসাবাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি মোটেও পছন্দ করেন না। তবে বাক বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য সে বিষয়টা মেনে নিল। বেশ, মহারাজ নিপিনচন্দ্রের সাথে আপনার দাম্পত্য জীবন কেমন ছিল? এ আবার কেমন ধরা প্রশ্ন? বয়সের পার্থক্যের জন্য মাঝে মাঝে মতবিরোধ হতো, না হলে এমনিতে তো ঠিকই ছিল। ব্যোমকেশ কথার মাঝে যেন কিছু একটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছিল। অজিত সেটা লক্ষ্য করে ব্যোমকেশের দিকে ঝুঁকে বলল, এই ব্যোমকেশ, কি হলো গো? না কিছু না। আচ্ছা, মহারাজ কি কখনো আপনাকে বলেছে যে তার কোনো শত্রু আছে বা কেউ ক্ষতি করার চেষ্টা করছে? তিনি কখনোই এসব বিষয় নিয়ে আলোচনা করতেন না। উনি রাজা মানুষ ছিলেন, যথেষ্ট ক্ষমতাশালীও। ওনার ওপর অনেকের আক্রোশ থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? আপনিও তাহলে এটাই মনে করেন, তাই তো, যে ব্যক্তিগত আক্রোশ না, বরং প্রশাসনিক কারণেই মহারাজকে হত্যা করা হয়েছে? আগে হ্যাঁ, এবার বাকিটা আপনি দেখুন, দেখবেন যেন আমার স্বামীর আত্মা শান্তি পায়। দিনটা ব্যোমকেশ এবং অজিতের এইভাবেই কাটল। রাজবাড়িতে আসার পর থেকে তাদেরও বিশ্রাম হয়ে ওঠেনি। করুণাময়ী এবং রানী নয়নাবতীর সাথে
দেখা করে আসার পরের দিন থেকেই অজিত একটা জিনিস লক্ষ্য করছে, যে ব্যোমকেশ তার ঘর ছেড়ে বাইরে বেরোচ্ছে না, সারা দিন রাত শুধু ঘুমোচ্ছে কেবল। অজিত কোনো মতে টেনে তুললে খাবারটা খেয়ে আবারও ঘুমিয়ে পড়ছে। শশীচন্দ্র কয়েকবার এসে ফিরে গেছে, তবে এসে একটা বিষয় জানিয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে যে বিষাক্ত কিছু দিয়ে খুন করা হয়েছে, এবং ফরেন্সিক রিপোর্টেও তীরের ফলকে কোনো হাতের ছাপ মেলেনি। সেনাপতি মশাইও জানিয়ে গেছেন, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন তরুপতি রাজ্যের রাজা আর বেঁচে নেই, যার সাথে তার শত্রুতা ছিল, আর রাজবংশও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এইভাবে দিন দুয়েক কেটে গেল। অজিতের প্রথমে মনে হয়েছিল আসার পর থেকে বিশ্রাম নেওয়া হয়নি বলে হয়তো ক্লান্তিতে ব্যোমকেশ ঘুমিয়ে পড়ছে, কিন্তু সেটা একদিন 2 দিন মানা যায়। যখন 3 দিনের মাথায় এই একই জিনিস হয়, অজিতের মনে সন্দেহ জাগে। এই ব্যোমকেশ, ব্যোমকেশ, তোমার কি হয়েছে বলো তো? দূর, এ তো যেন নিজের কোনো হুঁশেই নেই। এখন আমি যে কি করি, এমনভাবে ঘুমাচ্ছে যেন ঘুমের ওষুধ খেয়েছে। ঘুমের ওষুধ? হ্যাঁ, এটা তো আমার মাথাতেই আসেনি। কেউ ব্যোমকেশের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে না তো, যাতে ওই কেসটা নিয়ে এগোতেই না পারে, আর শশীচন্দ্রের ওর ওপর থেকে ভরসাটাই উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, ব্যোমকেশ তো সেদিনের খাবারের পর থেকেই কেমন যেন ঢুলছে। এই ব্যাপার। দাঁড়াও বাবাজি। অজিত তার সন্দেহের কথা কাউকে জানালো না। দুপুরে ব্যোমকেশ ও অজিতের খাবার অতিথিশালায় দিয়ে গেলে অজিতের খাবারটায় দুজনে মিলে ভাগ করে খেল। পরিমাণে অনেকটা করে থাকার কারণে খাওয়ার কোনো অসুবিধাই হলো না। ব্যোমকেশ বিকেলের দিকে একটু ধাতস্থ হলে অজিত, শরীরটা কেমন যেন অলস অলস লাগছে। অজিত তার পাশে এসে বসে বলল, শরীরের আর দোষ কি বলো? 2 দিন ধরে যদি তোমাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। মানে? গত 2 দিন ধরে তুমি ওই ওষুধটাকে খেয়ে মোষের মতো যে ঘুমাচ্ছিলে, সেটা কি জানো? ব্যোমকেশ কিছুক্ষণ ভেবে তারপর বলল, ভুল কিছু বলনি অজিত। কালকের আগের দিন দুপুরের খাবারটা খাওয়ার পর থেকেই যেন অসম্ভব ঘুম পাচ্ছিল। এই ব্যাপারটা আমাদের মধ্যেই থাক, খাবারে ঘুমের ওষুধ মেশানোর বিষয়টা পরে দেখছি। অজিত বিছানা ছেড়ে উঠে বলল, যাক, এসব এখন বাদ দাও, চলো একটু গ্রামটাকে ঘুরে দেখে আসি। এসে থেকেই না এই রাজবাড়ির মধ্যেই বন্দি হয়ে আছি কেমন। বেরিয়ে আসলে তোমারও একটু ভালোই লাগবে। যাবো, তবে এখন না, একটু ওই রাতের দিকে বেরোবো। রাতের খাওয়া দাওয়া সেরে হাতে একখানা লণ্ঠন নিয়ে ব্যোমকেশ ও অজিত গ্রাম ঘুরতে বেরোলো। গ্রামের দিকে সাধারণত 8টার পর কাউকে আর দেখতে পাওয়া যায় না। তার আগে অনেক পুরুষেরাই ছোট ছোট মাচায় বসে গল্প গুজব করে ও হুঁকোয় টান মারে। গ্রামের অনেক মাটির বাড়িতে টিমটিমিয়ে হ্যারিকেন জ্বলছে তা দেখা যায়। পথে ব্যোমকেশদের চলার আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া কোনো আওয়াজই আসছে না। হাঁটতে হাঁটতে তারা রাজবাড়ি থেকে অনেকটা দূরেই চলে এসেছে, কিন্তু একটা বাড়ির সামনে দিয়ে যেতেই ব্যোমকেশ থমকে দাঁড়িয়ে পড়ে এক পা পিছিয়ে বাড়িটার গেটে থাকা ফলকের দিকে লণ্ঠনটা উঁচু করে দেখে বলে, এই অজিত। অজিত পিছন ফিরে তাকায়। তোমার আবার কি হলো? থমকে দাঁড়িয়ে পড়লে কেন? এইদিকে এসো। কি? এই দেখো। লণ্ঠনের আলোয় বাড়ির দেওয়ালের সাথে লাগোয়া ফলকে খোদাই করে নামখানা দেখে অজিত বলল, এটা মধুপুরের মন্ত্রীর বাড়ি? কোথায়? আসার পর থেকে তো ওনাকে একবারও দেখলাম না। মহারানীর বাবা নাকি মহারানীকে এক বিশাল বাড়ি উপহার দিয়েছেন। সেই বাড়ির কিছু মেরামতির কাজের তদারকির জন্য মন্ত্রী মশাই বিলাসনগরে গিয়েছেন। সেখানে গিয়ে নাকি কলেরা রোগে আক্রান্ত হয়েছেন তিনি, তাই মহারাজের মৃত্যুর খবর শুনেও আসতে পারেনি।
সেই জন্য পাহারাদাররাও পাহারা দেওয়ার বদলে বসে বসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আর কি। হ্যাঁ, এ আর এমন কি বিষয়? তল্লাশি নেওয়া হবে, তবে সকলের অজান্তে। সেটা কি করে সম্ভব? দেখতে থাকো। যেমন কথা তেমনি কাজ। প্রথম শিকার রানী নয়নাবতী। ফুলমণি মহারানীর জন্য খাবার নিয়ে তার ঘরের দিকে গেল। অজিত তার হঠাৎ সামনে এসে বলে, রানিমার জন্য খাবার নিয়ে যাচ্ছেন? ফুলমণি চমকে গিয়ে বলে, মরণ বাবা গো, ভয় পেয়ে যাচ্ছিলাম। তা খাবারটা নিয়ে কার ঘরের দিকে যাচ্ছি? হ্যাঁ, আহা, চড়ছেন কেন? আরে মহারানীর যে নন্দিনী আছেন না, তাকে তো এক দাসীকে বলতে শুনলাম যে রানীমা নাকি নিজেকে কি না কি মনে করেন। তার দাদা মারা যাওয়ার পর থেকে যেন সাপের 5 পা দেখেছেন। করুণাময়ী এসে আছেনই বা কেন? একসাথে কি বসে খাওয়া যায় না? তার দাসী তাকে ঘরে খাবার দিয়ে যাবেন, তারপরে নাকি রানীমা খাবেন। এই রানীমা সদ্য স্বামী হারিয়েছেন, তার মানসিক অবস্থা যে ভালো নেই জানে না নাকি সেটা? আহা, সেটাই তো। কিন্তু মহারাজের বোনকে কে বোঝায়? দেবীতুল্য রানীমার নামে কুৎসা রটাচ্ছে। তারপর ফুলমণি হঠাৎ করে পিছন ফিরে বলে ওঠে, এ কি রানীমা, আপনি? তোর আসতে দেরি হচ্ছে দেখে আমি বেরিয়ে দেখতে এসেছিলাম। এই তো আমি খাবার নিয়েই যাচ্ছিলাম। আমি সবটা শুনেছি, চল তুই আমার সাথে। কিন্তু মহারানী? ভাববেন না, আমি প্রথম থেকেই জানি করুণাময়ী আমাকে দেখতে পারে না। চল ফুলমণি। মহারানী ও ফুলমণি চলে গেলে ব্যোমকেশ আড়াল থেকে বেরিয়ে অজিতের কাছে আসলো। শোনো, তুমি বাইরে পাহারা দাও, আমি ভেতরটা খুঁজে দেখি। অজিত ফিসফিস করে বলে, কিন্তু দেরাজের চাবি? বালিশের নিচে। আগের দিন জিজ্ঞাসা করবার সময় আমি লক্ষ্য করেছিলাম। তুমি দাঁড়াও। বলে ব্যোমকেশ মহারানীর ঘরে ঢুকল। ঢোকা মাত্রই বালিশের তলা থেকে চাবি বার করে দেরাজ খুলে কম সময়ের মধ্যে যতটুকু খোঁজা যায় খুঁজতে লাগলো। এরপর দেরাজের একদম কোণের দিকে থাকা একটা শাড়ির ভাঁজ থেকে কিছু ফটোগ্রাফ বার করে সেটা দেখতে লাগলো। ফটোগ্রাফগুলোর মধ্যে থেকে একটা ফটোগ্রাফ ব্যোমকেশ নিজের পকেটে নিয়ে নিল। বাকি ফটোগ্রাফগুলো জায়গা মতো রেখে দেরাজের চাবি দিয়ে চাবি আবারও বালিশের তলায় রেখে তারপর বেরিয়ে আসলো। চলে এসো অজিত। এই পেলে কিছু? আরে পরে বলছি, এখন এখান থেকে চলো। ব্যোমকেশ ও অজিত নিজেদের ঘরে আসলে এবার বলো, সন্দেহজনক কিছু মিলল? ব্যোমকেশ ফটোগ্রাফটি পকেট থেকে বার করে অজিতকে দিল। অজিত সেটা হাতে নিয়ে ভালো করে দেখে বলল, এই ফটোগ্রাফে তো মহারাজ, তার পাশে তো দুজন মহিলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একজন তো মহারানী, কিন্তু আর একজন এই বিবাহিত মহিলাটা কি? সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, হতেও পারে মহারানীর কোনো সই বা বোন। হ্যাঁ, কাউকে জিজ্ঞাসা করে দেখতে হবে, তবে তার আগে বাকি কাজটা সম্পূর্ণ করতে হবে। মহারানীর পরে কে বাকি রইল? শশীচন্দ্র, করুণাময়ী আর সেনাপতি। শুধু সেনাপতি? বাকি দুজন এখানে প্রায় থাকে না বললেই চলে। করুণাময়ী তার শ্বশুর বাড়িতে, আর শশীচন্দ্র দেশে দেশে। অজিত লক্ষ্য করেছিল সেনাপতি মশাই রাতে ঘুমোতে যাওয়ার আগে দাসী 1 গ্লাস করে জল সেনাপতি মশাইকে দিয়ে আসেন। সে 1 গ্লাস জল খেয়ে তিনি দরজা হালকা করে ভিজিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। অজিত আড়ালে লুকিয়ে অপেক্ষা করে সেই দাসীর জন্য। বেশ কিছুক্ষণ পরে সেই দাসীকে আসতে দেখে অজিত আড়াল থেকে বেরিয়ে তার হাত থেকে একটা আংটি খুলে ফেলে দিয়ে সেটা খোঁজার নাটক করতে থাকে। দাসী পাশ দিয়ে চলে গেলে আংটিটা কুড়িয়ে নিয়ে অজিত ইতস্তত করেই বলে, আরে কোথায় গেল? আরে কোথায় গেল? আরে দেখতেও পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও, সেনাপতি মশাইয়ের ঘরের দিকে যাচ্ছ? দাসী মাথা নেড়ে জবাব দেয়, আমি সেনাপতি মশাইয়ের কাছেই যাচ্ছি, ওনার সাথে আমার কিছু কথা আছে। আমাকে দাও না, আমি জলের গ্লাসটা ওনাকে দিয়ে দেবো।
তুমি গেলে তোমার আবার বেকার কিছুটা সময় নষ্ট হবে। দাসী একটু কিন্তু কিন্তু করলে অজিত বলে, আরে ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না, আমি তো একই জায়গায় যাব। দাসী অজিতের কথায় ভরসা পেয়ে তাকে জলে গ্লাসটা দিয়ে চলে যায়। অজিত একটু আড়ালে গিয়ে গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে অপেক্ষা করতে থাকে সেটা গুলে যাওয়ার। সেনাপতি মশাই, আসবো? সেনাপতি শ্রীমানচন্দ্র শুয়ে পড়তে যাচ্ছিলেন প্রায়, কিন্তু অজিতকে দেখে বললেন, আরে অজিত বাবু, আপনি আনতে গেলেন কেন? অজিত ঘরে ঢুকে গ্লাসটা রাখতে রাখতে বলল, আমি আসলে এই দিক দিয়েই যাচ্ছিলাম, তা সে আপনার জল দিতে আসছিল দেখে আমি তাকে বললাম আমাকেই দিয়ে দিতে। শুভরাত্রি। শুভরাত্রি। রাত তখন বেশ গভীর। ব্যোমকেশ ধীর পায়ে এসে একটি লণ্ঠন হাতে সেনাপতির ঘরের কাছে ভেজানো দরজাটা আস্তে করে খুলে ঢুকে আবারও দরজাটা ভিজিয়ে দেয়। লণ্ঠনটা আস্তে করে রেখে ব্যোমকেশ চারিদিকে খুঁজতে আরম্ভ করলে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ ব্যোমকেশ লক্ষ্য করে সেনাপতি মশাই নড়াচড়া করছেন। তৎক্ষণাৎ সে দেরাজের পিছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখে সেনাপতি মশাই আবারও পাশ ফিরে শুলেন। ব্যোমকেশ দেরাজের পেছন থেকে বেরিয়ে ঘরে থাকা টেবিলটা খুঁজতে লাগলেন। ব্যোমকেশের নজর পড়ল টেবিলের উপরে থাকা একটা বাক্সের উপর। বাক্সটি খুলে নানা রকম কাগজপত্র থেকে ব্যোমকেশ একটি কাগজের টুকরো আলোর সামনে তুলে ধরল। বিড়বিড় করে বলল, মোহনগড় সিধুপল্লী নিরালয়। এই বলে কাগজটি পাঞ্জাবির বুক পকেটে রেখে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে লণ্ঠনটি হাতে নিয়ে দরজা হালকা ভিজিয়ে বেরিয়ে আসলো। উফ, আরে তুমি এসেছো? আরে আমি তো এদিকে ভয়ে মরেই যাচ্ছি। এই কেউ দেখে নেয়নি তো? ধরা টরা পড়ে যাওনি তো? হ্যাঁ, দেখেছে। কি বলছোটা কি? কে দেখেছে? দেওয়াল, দরজা, লণ্ঠন। আমার এদিকে ভয়ে বুক ধুকপুক করছে আর এদিকে মজা ধরেছে ওর। তারপর পকেট থেকে কাগজের টুকরোটি বার করে ব্যোমকেশ অজিতকে দিল। অজিত কাগজের লেখাটি পড়ে বলল, আরে এটা তো কোনো ঠিকানা মনে হচ্ছে। হ্যাঁ, এই ঠিকানাটার খোঁজ নিতে হবে অজিত। এটা সাধারণ কোনো ঠিকানা নাকি অসাধারণ কোনো সত্য, সেটাই জানার। পরের দিন সকাল সকাল ব্যোমকেশ শশীচন্দ্রকে জানায় যে তার একটি কাজ আছে, সেই কারণেই তার একটা ঘোড়ার গাড়ি লাগবে। শশীচন্দ্র সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। সকালে খাওয়া দাওয়া সেরে একটু বেলার দিক করেই তারা বেরিয়ে পড়ল। ব্যোমকেশ ইদানিং কেসের দরকারে নিজের সাথে বেশ কিছু জামা কাপড়, নকল দাড়ি, গোঁফ যাবতীয় জিনিস রাখে। সেগুলোর কিছুও ব্যোমকেশ সাথে নিল। ব্যোমকেশ ঘোড়া চালককে ঠিকানাটির ব্যাপারে জিজ্ঞাসা করলে উত্তরটা শুনে এক প্রকার অবাক হয়েও যেন অবাক হলো না। ঘোড়া চালক জানায় ওই জায়গায় সেনাপতি মশাই প্রায় যান। ওখানে নাকি ওনার কোনো দূর সম্পর্কের বোন ভাড়া থাকে। তার স্বামী মারা যাওয়ার পর থেকে সেখানেই থাকেন মেয়েকে নিয়ে। ব্যোমকেশ ঘোড়ার গাড়ির মধ্যে বসেই পোশাক বদলে ছদ্মবেশ নিল। ছদ্মবেশ নেওয়ার একটাই কারণ, অচেনা জায়গা হলেও কোনো মতে কাউকেই চিনে ফেলার সুযোগ দিলে হবে না। ব্যোমকেশ ও অজিতের মধ্যে আগে থেকেই কথাবার্তা হয়েছিল যে অজিত গাড়িতেই অপেক্ষা করবে আর ব্যোমকেশই ঠিকানার খোঁজ করতে যাবে। বেশ অনেকটাই পথে এসে ঘোড়ার গাড়িটা থেমে গেল। ঘোড়া চালক জানালো সিন্ধুপল্লী এসে গেছে, এবার কোন দিকে যাবে। এটাও বলল সেনাপতি মশাইও এই একই জায়গায় নেমে সোজা এগিয়ে যেতেন। ব্যোমকেশও তাকে এখানে অপেক্ষা করতে বলল। ব্যোমকেশ গাড়ি থেকে নেমে সামনের দিকে হেঁটে গেলে ঘোড়া চালক তার দিকে অবাক হয়ে দেখতে থাকে। ঠিক সেই সময় অজিত ঘোড়া থেকে নেমে পিছন থেকে ঘোড়া চালকের কাঁধে হাত দিলে সে চমকে যায়। আহা, আমি। এরপর তার হাতটা নিয়ে কিছু পয়সা গুঁজে দিয়ে বলল, তুমি কিন্তু কিচ্ছু দেখোনি।
পয়সা হাতে পাওয়ার পর খুশিতে সে মাথা নাড়তে থাকে। ব্যোমকেশ কিছুটা এগিয়ে গিয়ে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করে নিরালয় নামের বাড়িটা কোন দিকে। সেই ভদ্রলোকও হাতের ইশারায় দেখিয়ে দেয়, কিন্তু মিস্টার বক্সি সেই বাড়িটার কাছে গিয়ে দেখে দরজায় তালা ঝোলানো। তবে সিধুপল্লী জায়গাটা মধুপুরের থেকে কিছুটা উন্নত। রোদের ঝলকানিতে ব্যোমকেশ ক্লান্ত হয়ে পড়ে। সে একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায়। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখে একটি লোক যাচ্ছে রাস্তা দিয়ে। তাকে ডেকে ব্যোমকেশ জিজ্ঞেস করে নিরালয়ের গেটে তালা ঝুলছে কেন, এই বাড়িতে কি কেউ থাকে না? উত্তরে লোকটি জানায়, আগে না, তেনারা এখানে আর থাকে না গো, তেনারা এখন কলকাতা শহরে থাকে। আপনি কি এখানে ঘরটার ভাড়া নেবেন বলে এসেছেন নাকি? আসলে এখানে কটা বাড়ি ভাড়া আছে, ভাড়া দেয়, আর তার খোঁজেই অনেকে আসেন, তাই কইলাম আর কি। ব্যোমকেশ তখন উত্তরে তার কানের কাছে এসে বলে সে একজন ঘটক। এখানে সে নাকি এক পাত্রের সন্ধানে এসেছে। তাকে কেউ খোঁজ দিয়েছে এখানে বিধবা মহিলা তার মেয়েকে নিয়ে থাকে, কিন্তু সমস্যা একটাই, সেই ভদ্রলোক তাকে ভুল ঠিকানা দিয়েছে। এটা শুনে লোকটা বলে ওঠে, না না, ভুল না ভুল না, আপনি একেবারে ঠিক জায়গায় এসেছেন। লোকটি আঙুল দিয়ে একটি বাড়ি নির্দিষ্ট করে দেখালেন। একটি দোতলা বাড়ি। গ্রামের দোতলা বাড়ির সংখ্যা খুবই কম। ওই যে ওই বাড়িতেই সেই মা মেয়ে থাকে, বুঝলেন? খুব একটা বাইরে টাইরে তারা বেরোয় না। ব্যোমকেশ তাকে ধন্যবাদ জানিয়ে সেই বাড়ির দিকেই যায়। দরজায় দারোয়ান বাঁধা দিলে তাকেও আগের ভদ্রলোককে যা বলেছিল তাই বলে। দারোয়ান আর তাকে বাঁধা দেয় না। দরজা খুললেন একজন 45 থেকে 50 বছরের মহিলা। দরজা খোলা মাত্র মহিলাটি ব্যোমকেশকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, কাকে চাই? আপনাকে মানে আগে আমি নরুন ঘটক, ভেতরে আসতে বলবেন না? না, আপনার এখানে কি দরকার? হ্যাঁ, শুনলাম আপনার নাকি এক মেয়ে আছে, সুশ্রী, ভদ্র, কোনো বদ স্বভাব নেই। কলকাতা শহরে এক পাত্র আছে, পেশায় লেখক আর এক গোয়েন্দার সহকারীও। আসুন, আপনি ভেতরে এসে বসুন। বলে মহিলাটি একটি চেয়ার দিলেন ব্যোমকেশকে বসার জন্য। তারপর ভেতর থেকে মিষ্টি জল নিয়ে এসে ব্যোমকেশের হাতে দিলেন। এইটুকু খেয়ে নিন। না 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 না, এসব আবার কি? আসল কথায় আসি, আপনার নামটা বেশ কি জানো? ইন্দু দাস। শুনলাম আপনার স্বামী নেই, তা ভরণ পোষণ চলে কিভাবে? আগে স্বামীর যা পুঁজি ছিল, আর আমার এক দাদা আছে, সেই আমাদের অনেকটা সাহায্য করে। বেশ বেশ বেশ। তা ছেলের কোনো ছবি আছে আপনার কাছে? আজকে একটা কাজে বেরিয়েছিলাম, বুঝলেন না, হঠাৎ মনে পড়তে খোঁজ করতে করতে চলে এলাম। আপনি যদি সম্বন্ধ করতে চান আরেকদিন আসবো। পাত্রপক্ষকে আপনার মেয়ের ব্যাপারে জানিয়েছি, তারা মেয়ের একখানা ছবি দেখতে চেয়েছে, তা সেটা কি পাওয়া যাবে? ছবি আছে, তবে তা অনেক দিন আগের। তাহলে তো সমস্যাই নেই। ইন্দু দেবী ঘরের ভেতরে চলে গেলেন। ব্যোমকেশের মনে হলো বেশ অনেকক্ষণই হলো সে এসেছে, কিন্তু কিন্তু একটি বারের জন্য ইন্দু দেবীর মেয়েকে সে দেখল না। এমন সময় ইন্দু দেবী ঘর থেকে বেরিয়ে এলেন। ব্যোমকেশের দিকে ছবিখানা এগিয়ে দিয়ে বললেন, এই নিন আমার মেয়ের ছবি। আমার মেয়ের কিন্তু কোনো তুলনাই হবে না, বলে দিলাম। তা তো আমি শুনেইছি, তাই জন্যই তো সম্বন্ধ নিয়ে আসা। ব্যোমকেশ ছবিখানি দেখে বলল, বাবা বাবা বাবা, মুখখানি যে বেশ সুন্দর। সেই মুহূর্তে ছবিখানা দেখে ব্যোমকেশের মন আর মুখ আলাদা কথাই বলছিল। আজ তাহলে আমি উঠে এতক্ষণ এসেছি, তা আপনার মেয়েকে তো একটি বারও দেখলাম না। আসলে ওর শরীরখানা ভালো নেই, শুয়ে আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্রাম নিন বিশ্রাম নিন, খুব শীঘ্রই তো আবার দেখা হবে আপনাদের সাথে। সিধুপল্লী থেকে ফিরে ব্যোমকেশ এবং অজিত গভীর রাতের দিকে একবার দুর্গা মন্দিরের দিকে যায়। দুর্গা মন্দিরটি রাজবাড়ির থেকে আলাদা। পুজোর জন্য মন্দিরটি মেরামত করে সুন্দরভাবে সাজানো হয়েছে। চাঁদের আলোয় মন্দিরটির রূপ যেন আরও ফুটে উঠেছে। লণ্ঠনের আলোরও বিশেষ প্রয়োজন পড়ছে না। চাঁদের আলোয় চারিদিক আলোকিত হয়ে রয়েছে। জোনাকি মিটমিট করে জ্বলছে আর ঝিঝির ডাকও শোনা যাচ্ছে। এই তোমার তোমার ব্যাপারটা কি বলো তো? এই মাঝরাতে আবার এখানে নিয়ে আসলে কেন? কেন ভাইয়া, ভয় লাগছে নাকি? তা ভয় পাবো না, এই তো মাত্র কয়েকদিন হয়েছে মহারাজ খুন হলেন। আর তাছাড়া শোনোনি নাকি এই গ্রামে গঞ্জে তিনারা বেশি থাকেন? মহারাজের মৃত্যু, গ্রামে ভূতের উপদ্রব বেশি, এই সব ছাড়াও অজিতের ভয় পাওয়ার আরও একটি কারণ আছে। দুর্গা মন্দিরের থেকে একটু দূরে একটি পুরো বাড়ি দেখা যায়। বাড়িটার অবস্থা খুবই শোচনীয়। বাড়িটার পাশে থাকা এক বিশাল বটগাছের ঝুড়ি নেমে বাড়িটাকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছে। বাড়িটি প্রায় ভেঙে চুরে গিয়েছে। ব্যোমকেশ এবং অজিত আগেও বাড়িটি লক্ষ্য করেছিল, কিন্তু নানা কাজের মাঝে বাড়িটির ব্যাপারে ভুলেই গিয়েছিল। বাড়িটি দেখলে এটা বোঝা যায় দীর্ঘদিন কারণ আনাগোনা নেই সেই দিকে। চলো তাহলে আজ তেনাদের সাথে তোমার সাক্ষাৎ করাবো। কোথায়? বাড়িটা একবার খুঁজে দেখতে হবে। রাজবাড়ির চত্বরের মধ্যে এমন একটা বাড়ি, কেমন যেন একটা অদ্ভুত বিষয়। এই ব্যোমকেশ, এমনটি করো না, দেখো এমনটি করো না। লক্ষ্মী বন্ধুটি আমার, কালকে দিনের আলো এসো। এই দেখছো না কেমন ঝোপঝাড় হয়ে আছে? আরে তিনারা নাই থাকুক, সাপ খোপ কোনো বিষাক্ত কিছু তো থাকতেই পারে। কোনো প্রয়োজন নেই যাওয়ার। প্রয়োজন আছে অজিত। কেন জানি না মনে হচ্ছে এই বাড়ির পেছনে কোনো ইতিহাস লুকিয়ে রয়েছে। যেখানে সবকিছু এত পরিপাটি, সেখানে এই বাড়িটার কেমন জরাজীর্ণ অবস্থা। কিছু হবে না, এসো আমার সাথে। ব্যোমকেশ, এই ব্যোমকেশ, আরে কি করছোটা কি? এই পাঞ্জাবির খুঁট ধরছো কেন? আরে দাঁড়ালে কেন? চলো চলো, লণ্ঠনের আলোটা ভালো করে দেখাও। দরজায় তালা দেওয়া। এবার উপায় ভাঙতে হবে, ভারী কিছু খুঁজো। দুজন মিলে খোঁজাখুঁজির পর এক বড় পাথরের টুকরো পেলে তার দিয়ে তালা ভাঙতে লাগলো তারা। বিদঘুটে শব্দ হয়ে দরজার তালাটা ভেঙে যায়। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। অজিত, ঢুকে এসো বলেই ব্যোমকেশ ও অজিত ঘরটির ভেতরে ঢুকে গেল। রাজবাড়ির কারোর কান পর্যন্ত তালা ভাঙার শব্দ না গেলেও কোনোভাবে রক্ষীরা শুনতে পেলে সমস্যার মুখোমুখি হলেও হতে পারে। পুরো বাড়িটিতে ঢুকে তারা দরজা বন্ধ করে দেওয়া মাত্রই চারিদিকে ডানা ঝাপটে কি সব উড়ে গেল। অজিত ভয়ে গোঁ গোঁ শব্দ করে উঠল। ব্যোমকেশ লণ্ঠন উপরে করে দেখল একদল চামচিকে উড়ে যাচ্ছে। ভূত, ভূত, ও ব্যোমকেশ গো! আরে এই চুপ চুপ চুপ, ভূত না, ইঁদুর। তাই বলো? ব্যোমকেশ বাড়িটির নিচের তলাটা ভালো করে ঘুরে দেখল। নিচে বেশ কয়েকটি ঘর আছে, রান্নাঘর, স্নানঘর। এগুলোর দরজাগুলোই কেবল শিকল তোলা ছিল, তবে বাকি ঘরগুলো তালাবন্ধ। অজিতকে লণ্ঠন দিয়ে ব্যোমকেশ দরজাগুলো এক এক করে ভেঙে ফেলল। ঘরগুলো নিতান্তই ছোট, কিছু আসবাবপত্র ছাড়া তেমন কিছুই নেই। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠলে ব্যোমকেশ লক্ষ্য করে ধুলোর স্তূপের মধ্যে পায়ের ছাপ। অজিত, ইউরেকা, এই দেখো। লণ্ঠনের আলোয় পায়ের ছাপ আরও স্পষ্ট হয়ে উঠল ধুলোর মধ্যে। কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, আবার ফিরে যাওয়ার ছাপও স্পষ্ট।
তার মানে আমাদের আগে এখানে কেউ এসেছিল। পায়ের ছাপ লক্ষ্য করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো তারা। ছাপগুলো চিলেকোঠার কাছে গিয়ে থেমেছে। ব্যোমকেশ লণ্ঠনের আলোয় ভালো করে দেখল চিলেকোঠার পরে উপরে ওঠা সিঁড়িগুলোতে কোনো পায়ের ছাপ নেই। তার মানে আততায়ী চিলেকোঠায় দাঁড়িয়েছিল। চিলেকোঠার কাছে থাকা জানালাটা ব্যোমকেশ খুলল। দেখছ অজিত, এই জানালা থেকে দুর্গা মন্দির কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, বিশেষ করে ঠিক যে জায়গায় মহারাজকে তীরবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। আততায়ী এই চিলেকোঠায় দাঁড়িয়েছিল। এখান থেকে মহারাজের উদ্দেশ্যে যদি আততায়ী তীর ছুঁড়ে, তাকে মানতে হবে সে একজন ভালো তীরন্দাজ। ব্যোমকেশ পিছন ঘুরে সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে এই ব্যোমকেশ, কি হলো? আরে কিছু লেগে কেটে গেল আর কি। অজিত দেখল চিলেকোঠায় একধারে কিছু ভাঙা আসবাবপত্রের টুকরো রাখা আছে। অসাবধানতায় লেগে ব্যোমকেশের কেটে গেছে। এই একটু সাবধানে চলবে তো। চলো এখান থেকে, চলো। এখানে আর এক মুহূর্তও না, কাটা জায়গাটায় কিছু লাগাতে হবে, রক্ত বেরোচ্ছে যে। আরে ও কিছু হবে না, উতলা হয়েও না, আমি ঠিক আছি। তবে একটা জিনিস তুমি বুঝতে পারলে অজিত? কি বলো তো? আততায়ীরও আমার মতো অসাবধানতায় কেটে যেতে পারে। কি বলো? হ্যাঁ, যা ভাবে রাখা আছে জিনিসপত্রগুলো। চলো, এখান থেকে আর কিছু মিলবে বলে মনে হচ্ছে না, এখান থেকে যেতে হবে বলে ব্যোমকেশ ও অজিত সিঁড়ি দিয়ে নেমে এলে দেখে সাদা সুতির পাঞ্জাবি ও ধুতি পরে লণ্ঠন হাতে কেউ দাঁড়িয়ে আছে। মহারাজের ভূত ভূত বলেই ব্যোমকেশের পিঠে মুখটা গুঁজে দেয় অজিত। আপনি এখানে এত রাতে? অজিত মুখটা একটু বাড়িয়ে চোখটা একটু রোগড়ে নিয়ে বলে, সেনাপতি মশাই। আগে আমার ঘুম আসছিল না, বাগানে পায়চারি করছিলাম। তারপর দেখলাম আপনারা দুর্গা মন্দিরের দিকে আসছেন। ভাবলাম আপনারা গোয়েন্দা মানুষ, কখন কি সূত্র খুঁজে বেড়ান। অনেকক্ষণ হয়ে গেল, তাই আসছেন না দেখে বাধ্য হয়ে এলাম আর কি। এসে দুর্গা মন্দিরে আপনাদেরকে দেখতে পেলাম না, তাই খুঁজতে গিয়ে নজরে পড়ল এই বাড়ির দরজাটা খোলা, যেটা কিনা আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেল বন্ধ। কেউ আসেও না এদিকে, তাই কৌতূহলবশত খুলে ঢুকতেই আপনাদেরকে দেখতে পেলাম। তা এই বাড়িটা এমন অব্যবস্থা হয়ে পড়ে আছে কেন? রাজবাড়ি জুড়ে এত জায়গার তো কোনো অভাব নেই, তাই এটার মেরামতির দিকে কেউ তেমন নজর দেয় না। কারা থাকতেন এই বাড়িটায় আগে? বহুদিন আগে দাসীরা সব থাকতো এখানে। এখন আর থাকে না কেন? সেসব কথা এখন থাক। সেনাপতি মশাই, আপনি আমাদের থেকে কিছু লোকাচ্ছেন। দেখুন, আজ না হয় কাল সত্যিটা সবার সামনে আসবে, কিন্তু আপনি যতদূর যা জানেন যদি বলেন, তাহলে আমাদের কাজের সুবিধা হয়। আপনারা আজকে সিধুপল্লী গিয়েছিলেন, গাড়োয়ান আমাকে জানিয়েছে। জেনেই যখন গেছেন, এবার সত্যিটা বলে ফেলুন। কিসের সত্যি? ইন্দু দেবীর মেয়ের মুখের সাথে মহারাজ নিপিনচন্দ্রের মুখের এত মিল কেন? সেনাপতি মশাই কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ চুপ থেকে বললেন, 22 বছর আগের কথা। মহারাজ রানী নয়নাবতীকে চন্দ্রপুর রাজ্যের সাথে সদ্ভাব বজায় রাখতে বিবাহ করলেন। প্রথম থেকেই তাদের মধ্যে খুব বনিবনা ছিল না। মহারানীর সাথে তার বাপের ঘর থেকে তার সাথে এক দাসীও এসেছিল, নাম পারিজাত, মহারানীর দেখভাল করার জন্য। মেয়েটি বড় ভালো ছিল, আচার ব্যবহার সব দিক থেকেই। এইভাবেই দিন যেতে লাগলো। সময়ের সাথে সাথে মহারাজেরও তাকে মনে ধরে। মহারানী নয়নাবতীকে বিবাহের 1 বছর পর
পারিজাতকে বিবাহ করে মহারাজ। মহারানী ব্যাপারটাকে কেমনভাবে নিয়েছিলেন তা আমি বলতে পারি না, তবে ছোট রানী তখন 9 মাসের গর্ভবতী। সেই সময় রাজ্যে রাজ্যে যুদ্ধ আরম্ভ হলো। ছোট রানীকে গর্ভবতী অবস্থায় রেখেই মহারাজ সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে গেলেন, সঙ্গে আমিও ছিলাম। যুদ্ধের পরিস্থিতি একটু ঠিক হলে মহারাজ নিজে যুদ্ধস্থলে থেকে আমাকে মধুপুরে পাঠালেন তার সন্তানের ও ছোট রানীর খোঁজ নেওয়ার জন্য। আমিও সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অনেকটা পথ পেরিয়ে আসার পর দঙ্গলপুর নামে এক রাজ্যের জঙ্গলে আমি আমাদেরই রাজবাড়ির কিছু সৈন্যকে দেখতে পাই। তাদের দেখে আমার মনে সন্দেহ জাগে। আমি তাদের পিছু নিতে থাকি। এরপর তারা আমাকে দেখতে পেয়ে গেলে জঙ্গলের মধ্যে একটা সদ্যজাত সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায়। আমি তাদেরকে ধরার চেষ্টা করেও পারি না। তাদেরকে ধাওয়া করে যখন ফিরি, দেখি একজন মহিলা ওই শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর মহিলাটি আমাকে দেখে এগিয়ে আসলেন। বাবু, এর সন্তান কি আপনার? এমনভাবে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছেন, খিদে জ্বালায় যে কাঁদছে। আমি মহিলাটির থেকে শিশুটিকে কোলে নিয়ে দেখি মহারাজ নিপিন চন্দ্রের সাথে তার হুবহু মুখের মিল। আমার বুঝতে বাকি থাকে না এই মহারাজের সন্তান। তখন আমার মন এক অজানা ভয়ে কেঁপে ওঠে। মনে হলো এই সন্তানকে যদি আমি রাজবাড়িতে ফিরিয়ে নিয়ে যাই তাহলে হয়তো আবারও কেউ তার ক্ষতি করতে পারে। কিন্তু শিশুটিকে জঙ্গলে ওই অবস্থায় ফেলে আসলে ভগবান তো দূর, আমি নিজেও কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। সেই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। বাবু, বাচ্চাটির মা কোথায়? নেই। নেই মানে? আপনি কে, কোথায় থাকেন? আমার কথার উত্তরে সে জানায় পতিতালয়ে যারা থাকে সেও তাদের মধ্যেই একজন। সেই রাতে সে কোনো ব্যক্তির বাড়িতে গিয়েছিল, আর সেই ব্যক্তির ঠিক করা ঘোড়ার গাড়িতে করেই সে ফিরছিল এই পথ দিয়ে। ফেরার পথে শিশুর কান্না শুনে দাঁড়িয়ে পড়েছিল। ওর নাম ললিতা, তবে ওর এখন এক নতুন পরিচয়, ও ইন্দু। ইন্দুর চোখে সেই রাতে আমি মহারাজের কন্যার জন্য মমতা দেখেছিলাম। তাকে আমি সমস্ত বিষয় খুলে বলি, তার কাছে আমি অনুরোধ করি, ইন্দু, আপনি এই শিশুকে সন্তান স্নেহে বড় করবেন, চুপ করে থাকবেন না, বলুন। আমি অনুরোধ করছি আপনার কাছে, কথা দিচ্ছি আমি আপনার সম্মানে একটুও আঁচ লাগতে দেব না। শুধু পতিতালয় না, আমার ঠিক করা জায়গায় আপনাকে এই শিশুকে নিয়ে থাকতে হবে। আপনার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। ইন্দু কিছুক্ষণ ভেবে বললেন, শিশুটিকে দেখা মাত্রই বড় মায়া তৈরি হয়েছে কয়েক মুহূর্তে। ওকে আমি এভাবে ফেলে যাই কি করে? তবে মনে রাখবেন, ভরণ পোষণের লোভে না, শুধুমাত্র বাচ্চাটির জন্যই আপনার প্রস্তাবে রাজি হয়েছি। একটু আধটু সেলাইয়ের কাজ আমি জানি। আমার নিজের ভরণ পোষণ আমি নিজেই চালিয়ে নিতে পারবো সেনাপতি মশাই। আমি দাদা হয়ে কি বোনের জন্য এতটুকু করতে পারি না? কি বললেন? বোন? আমার ভাগ্যেও এত সুখ ছিল? ভগবান ভালো মানুষদের সাথে কখনো যে খারাপ করেন না। একটু অপেক্ষা করুন বলে সে তার সঙ্গে থাকা এক মেয়ের দিকে ঘুরে বলল, তুই ফিরে যা ঘোড়ার গাড়িতে। পতিতালয়ে কেউ জিজ্ঞাসা করলে বলিস সে তার দুঃখে জলে ডুবে মরেছে। কিন্তু ভেবো না দাদা, আমাদের মতো কারোর খোঁজ কেউ রাখে না। তোমার কথা যে খুব মনে পড়বে আমার। দূর পাগলি, ভালো থাকিস। মেয়েটি ফিরে যায় চোখে জল নিয়ে। ইন্দুও তার জগৎ ছেড়ে এক নতুন জগতে পা দেয়। এরপর থেকে মহারাজের কন্যা
ইন্দুর ছত্রছায়ায় বড় হতে থাকে। রাজবাড়িতে ফিরে বড় রানীর থেকে জানতে পারি যে ছোট রানী প্রসবের সময় দম বন্ধ হয়ে মারা গিয়েছেন, আর তিনি নাকি মৃত সন্তান জন্ম দিয়েছিলেন। আমি আবারও যুদ্ধস্থলে ফিরে যাই, কিন্তু মহারাজ মানসিকভাবে ভেঙে পড়বেন সেই ভয়ে তাকে এই দুঃসংবাদ দিইনি। মহারাজ যুদ্ধ শেষ করে রাজবাড়িতে ফেরার আগেই ছোট রানীর মৃতদেহের সৎকার করে ফেলা হয়েছিল। রাজবাড়িতে ফিরে মহারাজ সেই খবর শুনে ছোট রানী এবং সন্তানের শোকে নিজেকে প্রায় এক ঘরে করে ফেলেছিলেন। সময়ের সাথে নিজেকে একটু সামলেছিলেন, কিন্তু তিনিও। ব্যোমকেশ এতক্ষণ চুপ করে শুনছিল সবটা। আপনি মহারাজকে সবটা জানালেন না কেন? জানিয়েই বা কি করতাম? আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না ব্যোমকেশ। আর আমার কথায় যদি মহারাজ বিশ্বাস করে তার মেয়েকে ফিরিয়েও আনতেন, তাহলেও যারা ওই সন্তানকে জঙ্গলে ফেলে এসেছিল তারা তাকে বাঁচতে দিত তো? প্রমাণ তো মহারাজ তার মেয়েকে দেখেই ঠিকই চিনতে পারতেন। তার সাথে যে মহারাজের মুখের বড় মিল রয়েছে তা তো আপনি দেখেইছেন। কিন্তু মহারাজের মেয়ের জীবনের কথা ভেবে আমি চুপ থেকেছি। মহারাজের কন্যা এখন অনেক বড় হয়ে গিয়েছে। ইন্দু ভালোবেসে তার নাম দিয়েছে শঙ্করী। শঙ্করীকেও তার আসল পরিচয় জানানো হয়নি। তার বয়স 18 বছর হওয়ার পর আমি আর ইন্দু ঠিক করি যে তাকে সত্যিটা জানানো হবে। তবে কি জানেন ব্যোমকেশ, সত্যিটা জানার পরেও তার অধিকার নিয়ে কোনো কথা সে বলেনি। মনে প্রাণে সে ইন্দুকেই তার মা বলে মানে, কিন্তু তার মনে ধারণা জেগেছিল যে তার মায়ের মৃত্যুর পেছনে বড় রানীর কোনো হাত আছে। তাকে হাজারো বোঝানোর পরও সে বুঝতে চায়নি। শঙ্করীর মনে এক অদম্য জেদ চেপে গিয়েছিল বড় রানী নয়নাবতীকে শেষ করার। সে অপেক্ষা করে গেছে সুযোগের জন্য। সুযোগ মিললেও যতই হোক সে তো সন্তান মহারাজ আর ছোট রানীর। তাদের তো কখনো এরকম কাউকে শেষ করার মানসিকতা ছিল না। বারবার পিছিয়ে যেত সে। কিন্তু এইবার যখন সে জানতে পারল যে মহালয়ার দিন এমন একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, ও ঠিক করে যে ওই দিনকেই বড় রানীকে ও শেষ করবে। আপনাকে বলা হয়নি, ইন্দুর কাছে আগে থেকেই এক বন্দুক ছিল। পতিতালয়ে থাকাকালীন সময়ে কেউ দিয়েছিল শুনেছিলাম। শঙ্করীর সিদ্ধান্তে প্রথমে আমরা দুজনের কেউই সায় না দিলেও পরে আপনারাও তাতে সম্মতি দেন, তাই তো? শঙ্করীর যে একেবারেই ভুল তেমনটাও তো নয় অজিতবাবু। ছোট রানীর প্রসবকালে বড় রানী, দাইমা, দাসীরা ছাড়া তো আর কেউ ছিল না। করুণাময়ীও তখন বেশ ছোটই। দাইমা বা দাসীদের কারুর এই কাজ করার সাহস হবে না যদি না কেউ তাদের প্রলোভন না দেখায়। আমি সেই দিন রাজবাড়িতে ঢুকতে শঙ্করীকে সাহায্য করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন শঙ্করী মহারাজকে মারেনি। আমি জিজ্ঞাসা করেছিলাম শঙ্করীকে, সে বন্দুক চালাবার আগেই মহারাজকে কেউ খুন করে দিয়েছিল। শঙ্করী কোথায় লুকিয়েছিল? রাজবাড়িতে? আপনারা হয়তো ভাবছেন শঙ্করীকে বাঁচানোর জন্য আমি বলছি যে ওর হাতে তীরের বদলে বন্দুক ছিল, কিন্তু সত্যি তো এটাই যে শঙ্করী তো কখনো তীর ছুঁয়েও দেখেনি ব্যোমকেশ। প্রমাণ ছাড়া কখনো কিছু করাটা কি গ্রহণযোগ্য? কখনোই না। তবে আপনার কথা আমি ফেলে দিতেও পারছি না। আচ্ছা, একটা কথা বলুন, শুনেছিলাম মন্ত্রীমশাই অসুস্থ। ওনার শরীর এখন কেমন আছে? তা তো আমার জানা নেই। তবে আজকে আপনারা যখন সিধু পল্লীতে গিয়েছিলেন তখন মন্ত্রীমশাইয়ের এক বন্ধু এসেছে। অনেক দিন হলো মন্ত্রীমশাই তার বাড়ি ছেড়ে বিলাসনগরে পড়ে আছে। এখানকার বাড়ি তদারকির জন্য তিনি তার বন্ধুকে এখানে পাঠিয়েছেন। এখন কিছুদিন উনি এখানেই থাকবেন। আচ্ছা, আপনার কাছে বিলাসনগরের মন্ত্রীমশাই মানে যেখানে আছেন তিনি, তার কি কোনো ঠিকানা রয়েছে?
আগে না, বিলাসনগরের ঠিকানা একমাত্র বড় রানী জানেন, আর বোধহয় মহারাজ জানতেন। এখন মন্ত্রীমশাই তদারকির কাজে গিয়েছেন, তাই উনি জানেন। এই ছাড়া তো আর কেউ জানে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা বলা হলো না। বাগানে যখন পায়চারি করতে করতে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, ফুলমণিকে আমি রাজবাড়ির বাইরে যেতে দেখে কিছুক্ষণ পরে তার পিছন পিছন গিয়ে দূর থেকেই দেখি যে মন্ত্রীমশাইয়ের ঘরের দিকে যাচ্ছে সে। আমি তারপর ফিরে আসি। এই এক মহিলা ব্যোমকেশ, কখন কি করে তার কোনো ঠিকানা নেই। আচ্ছা, মন্ত্রী মশাইয়ের বাড়ির দিকে কখন, কি করে, মানে কেন বলছেন বলুন তো? বেশ কয়েকদিন আগে বৈদ্যের বাড়ি গিয়েছিল ফুলমণি, আমিও সেখানেই ছিলাম। বৈদ্যকে বলতে শুনলাম তার নাকি রাতে ঘুম হচ্ছে না, তাই সে ঘুমের ওষুধ আনতে গিয়েছিল। সেনাপতির মুখে কথাটা শুনে ব্যোমকেশ ও অজিত একে অপরের দিকে তাকালো। আমাদের হয়তো এবার বেরোনো উচিত। ব্যোমকেশ, আপনাকে অনেকটা ভরসা করে এতদিন ধরে মনে জমিয়ে রাখা কথাগুলো বলেছি, আর আমার বিশ্বাস আপনি ঠিকই মহারাজ আর ছোট রানীর খুনিকে খুঁজে বের করবেন। খুনি তার প্রাপ্য শাস্তি পাবে, আপনি চিন্তা করবেন না। বলে তারা সেই বাড়িটা থেকে বেরিয়ে হেঁটে হেঁটে দুর্গা মন্দিরের দিকে আসলো। সেনাপতি মশাই, আপনি বলবেন না তো ওই বাড়িটা এত বছর তালাবন্ধভাবে পড়ে আছে কেন? বাড়িটিতে ঢুকতেই নিচের তলায় ডান দিকের শেষ ঘরটা আতুর ঘর। ছোট রানী ওই ঘরেই মারা গিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর বড় রানী তালা বন্ধ করে দিয়েছেন সেই ঘরে। সেই দিন রাতে এরপর যে যার ঘরে চলে যায়, কিন্তু ব্যোমকেশ সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। হাজারো তথ্যের ভিড়ে আর মস্তিষ্কে যে জটলা পাকিয়েছিল তা সে রাতের নিশ্চুপতার মাঝে একের পর এক সাজিয়ে নিচ্ছিল। সকাল হলে ব্যোমকেশ শশীচন্দ্রকে জানায় যে সে বিলাসনগরে মন্ত্রীমশাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাবে। শশীচন্দ্র বলে মন্ত্রীমশাই অসুস্থ, তিনি বিলাসনগরে আছেন। সেটা তো ব্যোমকেশকে তিনি আগেই বলেছেন। এ মতাবস্থায় তিনি তো মধুপুরে আসতে পারবেন না। ব্যোমকেশ শশীচন্দ্রকে আশ্বাস দিয়ে বলে সে নিজেই যাবে বিলাসনগরে, শুধুমাত্র ঠিকানাটি লাগবে তার। শশীচন্দ্র বড় রানী নয়নাবতীর থেকে ঠিকানা নিয়ে ব্যোমকেশকে দেয়। এমনকি নয়নাবতী নিজে ঘোড়ার গাড়ি ঠিক করে দেন ব্যোমকেশদের বিলাসনগরে পৌঁছে দেওয়ার জন্য। সেই মতো তারা রওনাও দিয়ে দেয়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিলাসনগরে যাওয়ার পথে ব্যোমকেশদের এক সমস্যার মুখোমুখি হতে হলো। কারণ ভুল করে ঘোড়ার গাড়ি অন্য পথে নিয়ে চলে গিয়েছিল বুঝতে না পেরে। পরে সে নিজেই বুঝতে পেরে ব্যোমকেশদের উদ্দেশ্যে বলে যে সে ভুল রাস্তায় চলে এসেছে। এই সব কারণে বিলাসনগরে পৌঁছতে দেরি হয়ে যায় ব্যোমকেশদের। অবশেষে ঘোড়ার গাড়ি গিয়ে দাঁড়ালো বিলাসনগরের সেই বাড়ির সামনে। পেল্লায় এক বাড়ি, একেই বুঝি বলে রাজার তার কন্যাকে দেওয়া উপহার। বাড়িটা দেখলে যেন মনে হয় বিশাল বাংলো বাড়ি। মেন ফটকে থাকা দুজন দারোয়ান বলে অপেক্ষা করতে। এখানে মন্ত্রীমশাইয়ের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। দুজন দারোয়ানের মধ্যে একজন দারোয়ান ব্যোমকেশ ও অজিতের পরিচয় জেনে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর এসে দারোয়ানটি তার সাথেই ব্যোমকেশ ও অজিতকে নিয়ে যায় তার সাথে। আগে মন্ত্রী মশাই, ওনারা এসেছেন। আসতে বলো। ব্যোমকেশ ও অজিত ঘরের ভেতর ঢুকলো। ঢোকা মাত্র দেখলো একজন বিছানায় শুয়ে আছে। তাদের দেখে তিনি অর্ধশোয়া অবস্থায় উঠে বসলেন হেলান দিয়ে। ব্যোমকেশ ও অজিত দুজনেই তার উদ্দেশ্যে নমস্কার জানালো। তিনিও প্রতি নমস্কার জানালেন। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর ইনি হচ্ছেন অজিত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, নমস্কার নমস্কার। বসুন বসুন আপনারা। ব্যোমকেশ চেয়ারে বসতে বসতে প্রশ্ন করল, তা আপনার শরীর এখন কেমন আছে? হ্যাঁ হ্যাঁ,
আছে ওই রকম। শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে যে দাঁড়াতে গেলেও না পা আমার মানে থরথর থরথর করে কাঁপছে। আশা করি আপনি খবর পেয়েছেন যে মহারাজের খুনিকে খুঁজে বার করার দায়িত্বভার এখন আমার উপর। হ্যাঁ হ্যাঁ, তা জানি, তবে আজকে আপনারা হঠাৎ এখানে আসবেন মানে তা তা জানতাম না। হ্যাঁ, না জানিয়েই আসা, তবে আপনাকে বেশিক্ষণ কষ্ট আমি দেব না। বুঝতেই পারছেন, শারীরিক বা মানসিক কোনো দিক থেকেই তো আমি ভালো নেই। শরীরটাও এভাবে অসুস্থ হয়ে গেল, আবার আবার মহারাজেরও এমন হঠাৎ মৃত্যুতে আমি আমি মানসিকভাবেও খুব ভেঙে পড়েছি। আপনার কি মনে হয় মহারাজকে মারার পেছনে কার হাত থাকতে পারে? রাজাদের তো আর শত্রু শেষ নেই। রাজায় রাজায় এখন যুদ্ধবিরোধ হয় না, তবে এক সময় তা ছিল। পুরনো কোনো শত্রুতা থেকে হয়তো। আপনার রাজবাড়ির কারোর উপর কোনো সন্দেহ হয়? হ্যাঁ, না সেই রকম কেউ তো না না, আগে না। আপনার চেনা কেউ আছে যিনি দক্ষ তীরন্দাজ? দেখুন, রাজবংশের তো সকল পুরুষই তীর চালাতে সক্ষম, তবে দক্ষ বোধ হয় একমাত্র ওই সেনাপতি মশাই। বেশ। হঠাৎ করে অজিত বলে ওঠে, মন্ত্রী মশাইয়ের কি এই প্রচন্ড গরমেও শীত লাগছে? আমরা তো ঘেমে স্নান করে যাচ্ছি। ব্যোমকেশও বিষয়টা লক্ষ্য করেছিল। এই কাঠ ফাটা গরমের মধ্যেও মন্ত্রী মশাই পা থেকে কোমর পর্যন্ত একটা চাদর চাপা দিয়ে রেখেছেন। আসলে আসলে এই দুর্বলতার কারণে না মাঝে মাঝে শীত করছে গো। কিন্তু আপনি তো ঘামছেন, কপালে যে ঘামের বিন্দু দেখা যাচ্ছে। ওই আর কি, হ্যাঁ ওই বললাম না, মানে মাঝে মাঝে শীত লাগছে, আবার গরমও হচ্ছে। কথা বলার মাঝেই ব্যোমকেশের চোখ গেল ঘরে একধারে এক কোণে রাখা সেতারের উপর। মন্ত্রীমশাই, আপনি সেতার বাজান নাকি? হ্যাঁ, রোজকার অভ্যেস বুঝলেন। কয়েকদিনেই অসুস্থতার কারণে আর বাজাতে পারিনি। বেশ গুণী মানুষ তো দেখছি আপনি। হ্যাঁ, ওই আর কি। ঠিক আছে, আজ তাহলে উঠি। বাড়িটি থেকে বেরিয়ে ব্যোমকেশ ও অজিত রাস্তায় এসে দাঁড়ালে তাদের সামনে দিয়ে একটা গরুর গাড়ি চলে যায়। কি একটা অদ্ভুত লোক! এই রোদের মধ্যে এতটা পথ এসেছে দুটো মানুষ, তাদেরকে এক গ্লাস জল দেওয়ার কথাও জিজ্ঞাসা করলো না। তা উনি বলেননি তো কি হয়েছে? উনি তাড়াহুড়োয় ছিলেন, তুমি তো বলতেই পারতে যে তুমি জল খাবে। ঠিক আছে, চলো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, গিয়ে দেখি। রাস্তার ওপারে একটা ছোট ফাঁকা মাঠের ধারে মাটির বাড়ি দেখা যাচ্ছিল। ব্যোমকেশ ও অজিত সেই বাড়িটির দিকেই গেল। বাড়িতে কেউ আছেন? কে? বলে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এলেন। বলছিলাম একটু জল পাওয়া যাবে? কি যে বলো বাবা, জল আবার পাওয়া যাবে না? বৃদ্ধ মহিলাটি এক ঘটি জল ব্যোমকেশদের দিল। জলটি নিয়ে অজিত ঘটঘট করে খেতে লাগলো। তা কোথায় আসা হয়েছে বাবাদের? এই মধুপুরের মন্ত্রীমশাই এখানে থাকেন, এই ওনার সাথেই একটা দরকার ছিল, এসেছিলাম আর কি। অজিত ঘটিটা নিয়ে ব্যোমকেশকে দিল। মন্ত্রী মশাইয়ের সাথে দেখা হলো? হ্যাঁ, কিন্তু এই কথা জিজ্ঞাসা করছেন কেন? কালকেই তো ওনাকে দেখলাম কোথায় একটা বেরোলেন, আর ফিরতে দেখিনি, তাই বলছি আর কি। ব্যোমকেশ জলটা খাওয়ার পর জিজ্ঞাসা করলো, আপনি ঠিক দেখেছেন? বয়স হয়েছে ঠিকই, কিন্তু চোখের জ্যোতি এখনো কমেনি আমার। ভালো থাকবেন, আসছি।
ব্যোমকেশ ও অজিতের বিলাসনগর থেকে ফিরতে দুপুর 2টো নাগাদ বেজে যায়। ফিরে স্নান খাওয়া সেরে দুজনেই ঘুমিয়ে পড়ে। তবে সন্ধে পেরিয়ে গেলে অজিতের ঘুম ভাঙলে দেখে ব্যোমকেশ নেই। তার আর বুঝতে বাকি থাকে না আবারও সে তাকে না নিয়েই কোথাও বেরিয়েছে। অজিত নদীর পাড়ে আছড়ে পড়া জলরাশির মৃদু উচ্ছ্বাস শুনতে শুনতে 2 কলম লিখতে বসে যায়। কিছুক্ষণ পরে ফেরে ব্যোমকেশ। কোথা থেকে আসা হলো? পরে বলছি অজিত। ব্যাস, অমনি শুরু হয়ে গেল। আজ রাতে তৈরি থেকো। আজ না হয় সত্যের উন্মোচন হবে, নতুবা আমি কেসের দায়িত্ব থেকে সরে যাব। এই কি সব বলছো তুমি? একটা রিস্ক নিতে হবে অজিত। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বলো, কি করতে হবে বলো। শোনো তাহলে। আরে আস্তে আস্তে। আরে ফুলমণিকে যে যেতে দেখলাম। ব্যোমকেশের এই কাজে শশীচন্দ্র এবং সেনাপতি মশাই দুজনেই সামিল ছিল। শুধুমাত্র একাধিক পায়ের আওয়াজে রাতের নিশ্চুপ গভীরতাকে ভেদ করে চলেছে। দাঁড়াও, এত রাতে কি দরকার? ভেতরে যাওয়া যাবে না, বারণ আছে। শশীচন্দ্র সামনে এগিয়ে এসে বলে, আমারও বারণ আছে। ছোট কুমার, আপনি? ব্যোমকেশ, অজিত, এসো। কি ব্যাপার? হ্যাঁ, আপনারা এত রাতে? মন্ত্রীমশাইয়ের বন্ধুর ঘুম তো বেশ গভীর। এত জোরে জোরে ধাক্কা দেওয়ার পরও দরজা খুলতে এত দেরি হলো। হ্যাঁ, ওই আর কি। কিন্তু আপনারা? ব্যোমকেশ দ্রুত পায়ে ঘরে ঢুকে চারপাশটা দেখতে থাকে। ফুলমণি কোথায়? ফুলমণিকে কোথায় লুকিয়ে রেখেছেন? কে ফুলমণি? রাত দুপুরে এসব কি বলছেন? আচ্ছা লোক তো আপনারা। আমি কালকেই দুই লোককে জানাবো। আমি এখানে আর একদিনও থাকবো না। ব্যোমকেশ, এসব কি হচ্ছে? তুমি যে বললে। একটু অপেক্ষা করুন শশীচন্দ্র। এই অপমান কিন্তু আমি মেনে নেব না শশীচন্দ্র। তুমি এই ভণ্ড গোয়েন্দা আর তার ভণ্ড সহকারীকে নিয়ে যাও। ব্যোমকেশ দ্রুত পায়ে ঘরে ঢুকে চারপাশটা দেখতে থাকে। ব্যোমকেশ কৃষ্ণচরণের কথায় কান না দিয়ে ঘরে থাকা জানালা দেরাজের পেছনারে পরীক্ষা করে দেখতে থাকে কোনোভাবে যদি ফুলমণি পালিয়ে গিয়ে থাকে। অজিত, আমাকে এই পালঙ্কটা সরাতে একটু সাহায্য করো তো। ব্যোমকেশ ও অজিতকে বেশ পরিশ্রম করতে হলো ভারী পালঙ্কটা সরানোর জন্য। কৃষ্ণচরণবাবু, মনে হচ্ছে পালঙ্কটা সরাতে আপনাকেও আমাদের মতো বেশ কষ্ট করতে হয়েছে। ব্যোমকেশের এ কথা বলার কারণ আছে। দীর্ঘদিন একটা জায়গায় কোনো জিনিস থাকলে সেখানে এক প্রকারের দাগ তৈরি হয়। পালঙ্কটি দীর্ঘদিন একই জায়গায় ছিল, তবে সেটাকে সরিয়ে আবার আগের জায়গায় রাখা হয়েছে। এটা ঠিক, কিন্তু আগের জায়গা থেকে কিছুটা সরে গেছে তাড়াহুড়োতে। কি করছেন সব? আপনারা নিজেরা বেরোবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? ব্যোমকেশ তার কাজ করতে লাগলো। পালঙ্কটি সরালে একটা ট্রাঙ্ক দেখা গেল। ট্রাঙ্কের নিচে একটা ছোট সুড়ঙ্গ পথ, এবং দরজাটি ব্যোমকেশ খুললে একটা জোরে শব্দ হয়ে সেটা খুলে গেল। এরপর ব্যোমকেশ ঝুঁকে পড়ে চিৎকার করে বলল, ফুলমণি, আপনি নিজে বেরিয়ে আসলে সেটা আপনার নিজের জন্যই ভালো হবে, না হলে আমি নিচে আসব। ব্যোমকেশের কর্মকাণ্ড দেখে সকলে হকচকিয়ে গিয়েছিল। কথাটা বলার পর ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎই কেউ সুড়ঙ্গের সিঁড়ি দিয়ে উঠছে এমন আওয়াজ কানে আসতে লাগলো সকলের। কিন্তু সুড়ঙ্গের পথ দিয়ে যে বেরোলো তাকে দেখে সবাই থমকে গেল। রানীমা, আপনি? নয়নাবতী ঘাবড়ে গিয়ে থরথর করে কাঁপছেন। আমার কোনো দোষ নেই। ওনারা কেউই এখন বলার মতো অবস্থায় নেই সেনাপতি মশাই। আমি সবটা খুলে বলছি, তবে তার আগে বলেই ব্যোমকেশ কৃষ্ণচরণের দিকে এগিয়ে গেল, আর তারপর তার নকল গোঁপুদাড়ি টেনে খুলে দিল। মন্ত্রীমশাই, আপনি গলা বদলে ছদ্মবেশ নিয়ে কৃষ্ণচরণ সেজেছিলেন?
মহারানী বড্ড অবাক হলেন বলে মনে হলো। মুখ সামলে। শশী, আজ তোমার দাদা নেই বলে কি আমার কোনো সম্মানও নেই? হে ভগবান, কি দিন দেখালে আমায়। আসল কথায় আসা যাক। প্রথম সন্দেহ জাগে আমার মহারানী নয়নাবতীর ওপর। জিজ্ঞাসাবাদের জন্য যখন আমরা ওনার ঘরে যাই, আমার নাকে কাঁচা হলুদের গন্ধ আসে, যেটা মহিলারা সাধারণত বেটে মেখে থাকেন, কিন্তু সদ্য বিধবা হওয়া মহারানী নয়নাবতীর ঘরে সেই গন্ধ পাওয়া অপ্রত্যাশিত। আর কাঁচা হলুদের রং চটজলদি যাওয়ার নয়। ফুলমণি সেই হলুদ মাখতে মহারানীকে সাহায্য করেছিল, তাই তার হাতেও হলুদের রং লেগেছিল। এটা তো গেল একটা ব্যাপার। আমরা যাতে কেশে অগ্রসর না হতে পারি তার জন্য ফুলমণিকে দিয়ে বৈদ্যের কাছ থেকে ঘুমের ওষুধ আনান এবং সেটা আমাদের খাবারে মিশিয়ে দেন মহারানী, যে কারণে টানা 2 দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। শশীচন্দ্র কথা বলতে গেলে তার সাথে কথা বলার মতো অবস্থাতেই আমি ছিলাম না। তার উদ্দেশ্য ছিল এই সব করে শশীচন্দ্রের আমার উপর থেকে ভরসা হারানোর। অজিতকে অনেক ধন্যবাদ এই অপমানের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। ফুলমণি যে বৈদ্যের কাছ থেকে ওষুধ এনেছিল তার প্রমাণ হচ্ছে সেনাপতি মশাই নিজে। রাজবাড়ির সদস্যরা আশা করি মহারাজের দ্বিতীয় স্ত্রী পারিজাতের কথা কেউ ভুলে যাননি, কিন্তু রাজবাড়িতে আসার পর থেকে একটি বারের জন্য ভুল করেও তার নাম আমি কারোর মুখে শুনিনি। শশীচন্দ্র, আপনার থেকে আমি সত্যি এটা আশা করিনি। মহারানী নয়নাবতীর ঘর থেকে আমি একটি ছবি পাই যেখানে মহারাজের 2 পাশে 2 মহিলা দাঁড়িয়ে, একজন মহারানী নিজে, কিন্তু আরেকজন কে তা জানা ছিল না। তবে হ্যাঁ, ঘর তল্লাশি সকলের অজান্তেই হয়েছে, লুকিয়ে। রাজবাড়ির একাধারে যে পোড়োবাড়ি আছে সেটা কেমন এই পরিপাটি রাজবাড়ির সাথে বেমানান, আর বেমানান কোনো কিছু দেখলে সেটা বড় টানে আমাকে। অগত্যা রাতের দিকে গেলাম সেখানে। নিচের তলায় খোঁজাখুঁজির পরও কিছু পাওয়া গেল না, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় ধুলোর স্তূপের মধ্যে লণ্ঠনের আলোয় কিছু পায়ের ছাপ আমি দেখতে পাই, যেটা কিনা চিলেকোঠা পর্যন্ত গিয়েছে। চিলেকোঠার জানালা থেকে দুর্গা মন্দিরের যেখানে মহারাজকে তীরবিদ্ধ করা হয়েছে সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। চিলেকোঠায় থাকা কিছু ভাঙাচোরা আসবাবপত্রে লেগে আমার পা বেশ গভীরভাবে কেটে যায়। এই বলে ব্যোমকেশ তার ধুতির কিছুটা অংশ তুলে সকলকে কেটে যাওয়া অংশটি দেখায়। কিন্তু মজার বিষয় দেখুন, ঠিক একইভাবে পায়ের একই অংশে মন্ত্রী মশাইয়ের বন্ধুও আঘাত পেয়েছেন। শশীচন্দ্র, সেনাপতি মশাই সন্ধ্যায় আপনাদের কাছে যাওয়ার আগে আমি কৃষ্ণচরণ মন্ত্রী মশাইয়ের কাছে এসেছিলাম। মন্ত্রী মশাইকে আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান দরজায় লেগে কেটে গেছে। তো যেটা বলছিলাম, পোড়োবাড়ি থেকে রাজবাড়ির দিকে ফিরবে এমন সময় দেখা হয় সেনাপতি মশাইয়ের সাথে। তার আগে বলি, শুধুমাত্র মহারানী না, সেনাপতি মশাইয়েরও ঘর তল্লাশির সময় আমি একটা ঠিকানা পাই। কিছুটা সন্দেহের বসেই ছদ্মবেশ নিয়ে যাই সেই ঠিকানায়। সেখানে গিয়ে দেখি একজন বিধবা মহিলা তার মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। পথে অবশ্য গারোয়ানের থেকে জানতে পারি সেনাপতি মশাইও নাকি ওই জায়গায় প্রায় যান। সেখানে নাকি তার কোনো দূর সম্পর্কের বোন তার মেয়েকে নিয়ে থাকে। সেখানে গিয়ে ঘটকের ছদ্মবেশে তাদের বাড়িতে ঢুকি এবং আমি মহিলাটিকে জানাই যে তার মেয়ের জন্য একখানা পাত্রের সন্ধান নিয়ে এসেছে। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু যখন বিধবা মহিলাটিকে তার মেয়ের একখানা ছবি দেখানোর জন্য বলি, সেটা দেখে আমি বেশ অবাক হই, কারণ সেই মেয়ের মুখের সাথে মহারাজ নিপিনচন্দ্রের মুখে অদ্ভুত এক মিল। সেনাপতি মশাইকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে প্রথমে না বলতে চাইলেও পরে তিনি জানান কিভাবে মহারাজ ও ছোট রানী পারিজাতের সন্তানকে তিনি জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছিলেন, কিভাবে তিনি তাকে লুকিয়ে রেখেছিলেন একজন পতিতালয়ের নারীর সাহায্যে, কিভাবে মাতৃস্নেহে বড় করে তুলেছেন তিনি তাকে। কি বলছো ব্যোমকেশ? আমরা তো জানি ছোট বৌঠান মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। বড় বৌঠান? এসব কি শুনছি? আপনি যে সকলকে বারবার বলে এসেছেন প্রসবের সময় ছোট বৌঠান দম বন্ধ হয়ে মারা গেছেন, তিনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন। তখন তো আমি দিদি দুজনেই অনেক ছোট ছিলাম।
দাদাও সে সময় রাজবাড়িতে উপস্থিত ছিলেন না। মহিলা বলতে তো আপনি, দাইমার দু একজন দাসী ছিল। তার মানে আপনি? ছি 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 ছি। না, সব মিথ্যে, সব সব এসব মন্ত্রীমশাইয়ের বুদ্ধি। আমি কিচ্ছু করিনি, ওনার বুদ্ধিতেই আমি। মহারানীর মুখে এ কথা শুনে মন্ত্রী রেগে বলতে লাগলো, হ্যাঁ, শুধুমাত্র আমার বুদ্ধি? হ্যাঁ, মহারাজকে বিবাহের পরও আমার দিকে নজর পড়েনি আপনার? হ্যাঁ, আমি আপনার কাছে গিয়েছিলাম নাকি রাতের আঁধারে আপনি আমার কাছে আসতেন? বলুন বলুন, কে আসতো? কি ভেবেছেন কেউ কিছু জানে না? না, সকলেই জানে আপনার মহারাজকে কোনোদিনই পছন্দ ছিল না। কে বলেছিল আমাকে রাজ সিংহাসনে বসাবে? কে? আপনি রাজা হওয়ার লোভে আমি আপনার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম। এখন সবটা আমার দোষ, তাই না? হ্যাঁ, আমার দোষ। আপনি বলেছিলেন আমার রাজা হওয়ার পথে যারা বাধা দেবে আপনি তাদেরকে সরিয়ে দেবেন। মহারাজ যখন যুদ্ধে গিয়েছিলেন তখন আপনি ছোট রানীকে মেরেছিলেন। হ্যাঁ, আপনি মেরেছিলেন। আপনার ঠিক করা সৈন্যরা মহারাজের সন্তানকে জঙ্গলে ফেলে এসেছিল। আপনি ভেবেছিলেন ছোট রানীকে মেরে ফেললে মহারাজও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কিন্তু সেটা যখন হলো না, আপনি মহারাজকে শেষ করার ফন্দি করতে লাগলেন। হ্যাঁ, আগেও অনেকবার আপনি মহারাজকে শেষ করতে চেয়েছেন। হ্যাঁ, শেষ করতে চেয়েছেন। ও, তার মানে এইসব কিছু শুধুমাত্র রাজা হওয়ার জন্য? হ্যাঁ, না হলে কি ভাবছেন এই ত্রিলোকেশ্বর আপনার রূপে ভুলে গিয়ে সব করেছে? হ্যাঁ, কখনো না। এতদিন আপনি আমাকে ঠকিয়ে গেলেন। বেশ, সত্যিটা যখন সবার সামনে এসে গেছে, সবাই শুনুন তাহলে। মহারাজকে মেরেছেন এই মন্ত্রী নিজে। বিলাসনগরে যাওয়া, অসুস্থতার নাটক, সব ফোন দিয়ে এই মন্ত্রীর। আর আজকে যে আপনারা বিলাসনগরে গিয়েছিলেন, পথ হারিয়েছিলেন, সেটাও আমার বুদ্ধিতে। কারণ মন্ত্রী মশাই বিলাসনগরে উপস্থিত ছিলেন না, মধুপুরে কৃষ্ণচরণ সেজে নিজের বাড়িতে ছিলেন। পুরো বাড়ির চাবি মহালয়ার দিন আমি মন্ত্রীকে দিয়েছিলাম। ওই দিন তিনি সৈন্যের ছদ্মবেশে এসে চিলেকোঠার জানালা দিয়ে তীর চালিয়েছিলেন মহারাজের উদ্দেশ্যে। এত বছর ধরে আপনারা দুজনে, আপনাদের সাথে কথা বলতেও আমার লজ্জা লাগছে। কিন্তু ব্যোমকেশ, তুমি বুঝলে কি করে যে কৃষ্ণচরণী মন্ত্রীমশাই? মন্ত্রীমশাইয়ের পায়ের ক্ষত ঢাকতে প্রচণ্ড গরমেও চাদর চাপা দিয়ে থাকা গ্রামের এক বৃদ্ধার থেকে জানতে পারি যে মন্ত্রীমশাই আগের দিন নাকি কোথাও বেরিয়েছিলেন। অথচ আমাদের মন্ত্রীমশাই জানান যে তিনি নাকি ঠিকভাবে দুর্বলতার কারণে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। সব থেকে বড় কথা, মন্ত্রীমশাই সেতার বাজান তা আমি জানতে পারি বিলাসনগরে গিয়ে। আর সেতার যারা নিয়মিত বাজান তাদের আঙুলের ডগার একটা খাঁজ তৈরি হয়, আর যেটা মন্ত্রীমশাইয়ের আঙুলের ডগায়ও আছে। সেই একই দাগ আমি কৃষ্ণচরণের হাতেও দেখি আজ সন্ধ্যায়। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তিনি কোনো বাদ্যযন্ত্র বাজান কিনা, কিন্তু তিনি জানান তিনি কখনো বাদ্যযন্ত্র ছুঁয়ে পর্যন্ত দেখেননি। এরপর ব্যোমকেশ সবটা শশীচন্দ্রের উপরই ছেড়ে দেয়। শশীচন্দ্র রাজবাড়িতে কয়েকদিন থাকার জন্য জোরজার করলেও ব্যোমকেশ ও অজিত পরের দিনই কলকাতায় ফেরার জন্য রওনা দেয়। মহারাজের মৃত্যুতে রাজবংশের অসুচির কারণে দুর্গাপুজো বলতে রাজবাড়িতে শুধু ঘট পুজোই হয়েছিল, ধুমধাম কিছুই হয়নি। ঘট পুজো অবশ্য ব্যোমকেশরা মধুপুরে থাকাকালীনই হয়েছিল। মধুপুর থেকে ফিরে পুজোর বাকি 1-2 দিন যে বাকি ছিল তা তারা কলকাতাতে কাটায়। পরে অবশ্য শশীচন্দ্র কলকাতায় ব্যোমকেশের বাড়িতে এসেছিল। জানিয়ে গেছে শশীচন্দ্র নাকি নিজের রাজ্যভার নিয়েছেন। ইন্দু দেবী ও মহারাজের কন্যা শঙ্করী দুজনকেই রাজবাড়িতে নিয়ে এসেছেন। ব্যোমকেশকে বারবার করে অনুরোধ করে গিয়েছেন মধুপুরে যাওয়ার জন্য। ব্যোমকেশ সহসা তার উত্তরে জানিয়েছে ব্যোমকেশ তখনই যাবে যখন শশীচন্দ্রের বিবাহের আমন্ত্রণ পাবে।